একদম হুবহু কি বের হবে নাকি এর থেকে আরো মিনিমাইজ করে বের হবে? আরো মিনিমাইজ বলতে এত বড় তো আসলে বই বের করা সম্ভব না। আপনাদের গঠনমূলক যতটা ভালো, যতটা গুছিয়ে দেওয়া যায়, হ্যাঁ, ততটাই বের হবে, হ্যাঁ। ইভেন হয়তো এগুলো সবই থাকতে পারে, পাশাপাশি আরো কিছু অ্যাড হইতে পারে। এক কথায় আপনাদেরকে গুছিয়ে দেওয়া হবে, হ্যাঁ। যতটা দরকার, যতভাবে দরকার, সে একদম কমপ্লিট করে দেওয়া হবে যাতে কোনো সমস্যা না হয়, হ্যাঁ। এই হচ্ছে বিষয়, যতটা লাগে এক কথায় সবকিছুই পাবেন, সেইভাবেই পাবেন ইনশাল্লাহ। আহ তো চলেন আমরা দেখি, হ্যাঁ, আজকে আমাদের যে আলোচনার টপিকগুলো এগুলো। তো শুরুতে আমরা এই টপিকটা দেখব, লিটারারি অ্যান্ড হিস্ট্রিক্যাল মুভমেন্টস বা পলিটিক্যাল মুভমেন্টস আমরা দেখতে পারি, অর্থাৎ এগুলো আন্দোলন, হ্যাঁ, সাহিত্যিক, তারপরে ইতিহাস সংক্রান্ত এবং পলিটিক্যাল অর্থাৎ রাজনৈতিক বিভিন্ন যেসব আন্দোলন হয়েছে ইংরেজি সাহিত্যে এবং এগুলোর যে ইনফ্লুয়েন্স সেগুলো আছে। আচ্ছা, শুরুতে আমরা পাই কি হেলেনিজম। এটা, এই জিনিসগুলো আমরা যদি ডিটেলস পড়তে চাই বা ডিটেলস আইডিয়া নিতে চাই তাহলে হ্যাঁ আমরা আইডিয়া পাবো, বাট আমাদেরকে সবসময় কি করতে হয়, এক লাইনে মনে রাখতে হবে, বা সবচেয়ে ভালো হয় এক ওয়ার্ডে মনে রাখতে পারলে, হ্যাঁ। তো হেলেনিজম জিনিসটা কি? হেলেনিজম জিনিসটা হচ্ছে লাভ ফর আপনার গ্রিক আর্ট অ্যান্ড কালচার, সোজা কথা। গ্রিক আর্ট অ্যান্ড কালচারের প্রতি ভালোবাসাটা, সেটাই হচ্ছে হেলেনিজম। ব্যাস, এখন আমি এটার প্রত্যেকটা শুরুতে ডেফিনেশন দেওয়া আছে। এই যে এখানে কি আছে দেখেন, এ ডিপ অ্যাডমাইরেশন অ্যান্ড ইমিটেশন অফ অ্যানশিয়েন্ট গ্রিক কালচার, আর্ট অ্যান্ড আইডিয়ালস ইন লিটারেচার। মানে কি, সাহিত্যে কি করা, ডিপ অ্যাডমাইরেশন মানে কি, মানে খুবই গভীরভাবে প্রশংসা করা, অ্যান্ড ইমিটেশন কপি করা, ফলো করা, অফ অ্যানশিয়েন্ট গ্রিক কালচার, অর্থাৎ প্রাচীন যে গ্রিক কালচার, আর্ট এবং হচ্ছে আপনার আইডিয়ালস শিল্প এবং হচ্ছে যে নীতি, সেগুলোকে ফলো করা, হ্যাঁ, সাহিত্যের ক্ষেত্রে এইটাই হচ্ছে হেলেনিজম। এবং সবচেয়ে মোস্ট ফেমাস হেলেনিস্টিক পোয়েট কে, কেউ জানেন? এটা তো এর আগে বলছি অবশ্য। সাউন্ড স্লো লাগছে, সাউন্ড তো স্লো লাগার কথা নয়, সাউন্ড তো 100ই দেওয়া আছে। সবার কি সমস্যা হচ্ছে সাউন্ডে? আচ্ছা, কেউ একটু মাইক্রোফোন অন করে বলবেন, সবকিছু স্যার ক্লিয়ার স্যার, আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। স্যার শোনা সাউন্ড যাচ্ছে ঠিক স্যার। আছে স্যার। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, হেলেনিস্টিক পোয়েট কে? স্যার জন কিটস নাকি স্যার? জন কেটস। ডনকির। হ্যাঁ, জন কেটস। তার হচ্ছে গ্রিক আর্ট অ্যান্ড কালচারের প্রতি সবচাইতে বেশি ভালোবাসাটা ছিল জন কিটসের, এবং যার আর তার অনুপ্রেরণা ছিলেন হচ্ছে জর্জ চ্যাপম্যান। জর্জ চ্যাপম্যান তিনি হচ্ছেন একজন ইংলিশ রাইটার। তিনি হোমারের ইলিয়েড এবং ওডিসি, হ্যাঁ, এই দুইটা মহাকাব্য তিনি আপনার হচ্ছে যে ট্রান্সলেশন করেন, এবং এইটা পড়ছিলেন হচ্ছে জন কিটস, কারণ তিনি তো গ্রিক আর্ট কালচার এবং হচ্ছে এগুলো জানতেন না, হুম, মানে গ্রিক ল্যাঙ্গুয়েজ এগুলো কোনো কিছুই জানতেন না, কিন্তু গ্রিক ওদের আর্ট অ্যান্ড কালচারের প্রতি তার ভালোবাসাটা অনেক বেশি ছিল। মাঝে মধ্যে তিনি যখন সময় পাইতেন তখন কি করতেন, ব্রিটিশ মিউজিয়ামে তিনি ঘুরতে যাইতেন, হ্যাঁ, সেখানে ওই ক্লাসিক্যাল বিভিন্ন গ্রিক এবং রোমান ওদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র দেখতেন, এবং ওর যে সৌন্দর্য এতে তিনি মোহিত হইতেন, হ্যাঁ, যেটাকে অ্যাস্থেসিজম নন্দন তত্ত্ব আর কি বলা হয়। আহ, আচ্ছা, তো তিনি এক কথায় সৌন্দর্যের পূজারী, আর বিশেষ করে কোন সৌন্দর্য, সৌন্দর্য তো পূজারী, বিশেষ করে গ্রিক আর্ট অ্যান্ড কালচারের প্রতি তার ভালোবাসাটা অনেক বেশি ছিল, হ্যাঁ। তো এই তো এটাই হচ্ছে আপনার হেলেনিজম। এছাড়া যে এখানে ডিটেলস কিছু আলোচনা আছে, যে যে সৌন্দর্য চেতনা, যে হেলেনিজমের মূল মন্ত্র হলো সৌন্দর্যই সত্য, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। এই যে এখানে কিন্তু আছে আপনার হচ্ছে গ্রিসিয়ান আর্নে, তিনি এই লাইনটা কিন্তু উল্লেখ করছেন। আর আরেকটা লাইন ধরে, এটা ভাইভাতে ধরে, যে এ থিং অফ বিউটি ইজ জয় ফর ইভার। এটা কোন কবিতার এবং এটা এটা কার লাইন, কে বলছে? তো এটা হচ্ছে ইন্ডিমিয়ন। আর ইন্ডিমিয়ন এই কবিতাটার মানে এটার যে লেখক সেটা হচ্ছে জন কেটস, হ্যাঁ। এরকম মানে সিলেবাসের বাইরে অনেক কিছু জানা লাগে, বিশেষ করে ভাইভার জন্য। আচ্ছা, ভাইভাতে ওটা পরে দেখা যাবে। এর পরবর্তীতে হচ্ছে পুরাণ এবং দেবদেবী। দেবদেবী মানে কি, এই যে গ্রিক যেসব গ্রিক মিথোলজি, হ্যাঁ, বিভিন্ন যে ঘটনা, বিভিন্ন চরিত্র, এদেরকে সম্পর্কে জানা বা উপস্থাপন করা, এদেরকে
সিম্বল হিসেবে ব্যবহার করা বা এদেরকে অ্যালুশন হিসেবে ব্যবহার করা। তারপর মানবতাবাদ, এটাও আছে, রেনেসা এবং রোমান্টিক যুগ, এগুলো সবই হচ্ছে হেলেনিজমের আন্ডারে পড়ে। হেলেনিজম সোজা কথা, এক কথায় গ্রিক আর্ট অ্যান্ড কালচারের প্রতি ভালোবাসাটা, হ্যাঁ, এটা হচ্ছে হেলেনিজম, অর্থাৎ এক্সেসিভ ভালোবাসা, অনেকটা বেশি, প্রয়োজনের চেয়ে অনেকটা বেশি, সেটা হচ্ছে হেলেনিজম। আচ্ছা, এর পরবর্তীতে রোমান্টিক আন্দোলন, রোমান্টিক মুভমেন্ট, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। রোমান্টিক আন্দোলন, রোমান্টিক মুভমেন্ট, তো এটা মূলত এই আন্দোলনটা কেন হয়েছিল, আর রোমান্টিক আন্দোলন বলতে কি বোঝায় এটা আগে জানা লাগবে। তো এটা জানার আগে, তার আগে জানা লাগবে এই আন্দোলনটা কেন হয়েছিল। তো আমরা যদি 18th সেঞ্চুরির দিকে যদি তাকাই, এটাকে বলা হয় এজ অফ প্রোজ এন্ড রিজন, প্রোজ এন্ড রিজন, যুক্তি তর্কের যুগ। তো এখানে সবকিছু যুক্তি তর্ক দিয়ে হচ্ছিল। এটা কেন হবে? এই কারণে, হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা হইতো। কিন্তু এই যে রোমান্টিক আন্দোলনে এই রাইটাররা তারা হচ্ছে প্রকৃতিকে বেছে নিলেন, লাভ ফর নেচার, যুক্তি তর্কের উপরে চলে গেলেন, ইমোশন, ইমাজিনেশন, এগুলোর প্রতি বেশি তারা ফোকাস করলেন। হ্যাঁ, তো এই যে নতুন ধরনের কবিতা থেকে, নতুন এক ধরনের কবিতার থেকে, যেখানে কিনা যুক্তি তর্ক লজিক এগুলো প্রাধান্য ছিল, থেকে নতুন ধাঁচের, এক ধরনের কবিতা থেকে নতুন ধাঁচের যে কবিতা, যে আন্দোলন, যেটাকে কিনা প্রকৃতিকে হাইলাইট করে লেখা, সেটাই হচ্ছে রোমান্টিক আন্দোলন। হ্যাঁ, আর ফাদার অফ রোমান্টিসিজম যাকে বলা হয়, তিনি হচ্ছেন ফরাসি একজন দার্শনিক, তার নাম হচ্ছে জ্যা-জ্যাক রুশো। এটা অনেকেই ভুল করেন, ফাদার অফ রোমান্টিসিজম দিয়ে দেন হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, কিন্তু এটা ডিরেক্টলি ভুল। একদম কারেক্ট আনসার হচ্ছে জ্যা-জ্যাক রুশো। হ্যাঁ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের টাইটেল আছে আপনার হচ্ছে পোয়েট অফ নেচার, লেক পয়েট, এগুলো হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের টাইটেল। তাকে বলা হয় মেইনলি পোয়েট অফ নেচার বা মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল রোমান্টিক পোয়েট। রোমান্টিক যুগের সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল কবি হচ্ছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আচ্ছা, তো রোমান্টিক যে আন্দোলন, এটা কেন হয়েছিল এটা আমরা জানলাম, এবং এই যে এটা আসলে জিনিসটা কি, এগুলো প্রত্যেকটা শুরুতে কিন্তু এই জন্য ইংলিশে এক লাইন আপনার হচ্ছে যে ডেফিনেশনটা দেওয়া আছে। তো রোমান্টিক আন্দোলন এই জিনিসটা কি? an 18th century movement emphasizing ইমোশন, কিসের উপরে জোর দিয়েছে? আবেগ, ইমাজিনেশন, আপনার হচ্ছে কল্পনা, অ্যান্ড নেচার, এবং প্রকৃতির প্রতি, ওভার কোল্ড লজিক অ্যান্ড রিজন, এই যে লজিক এবং রিজনের ঊর্ধ্বে গিয়ে, হ্যাঁ, এটা হচ্ছে রোমান্টিক মুভমেন্ট। আচ্ছা, তো এই যে জ্যা-জ্যাক রুশো, এগুলো সবই লাইন আছে, হ্যাঁ, যে তাকে কি বলা হয়, যে ফাদার অফ রোমান্টিসিজম। কেন? কারণ তিনি মূলত শুরু করছিলেন, হ্যাঁ, এই প্রকৃতিকে নিয়ে লেখা, অভ্যন্তরীণ জগৎ নিয়ে লেখা, যুক্তি তর্কের বাইরে গিয়ে লেখা। আচ্ছা, রোমান্টিক যে মুভমেন্ট, এটা শুরু হয়েছিল 1758, মানে ইংল্যান্ডে, অফিসিয়ালি ইংল্যান্ডে শুরু হয়েছিল 1798 সালে। 1798 সালে কি হয়েছিল? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেইলর কোলরিজ একসাথে জয়েন্ট ওয়ার্ক, একটা সাহিত্যকর্ম প্রকাশ করেন, যার নাম হচ্ছে লিরিক্যাল ব্যালাডস, এটাকে লিরিক্যাল, আপনার হচ্ছে আর লিরিক্যাল ব্যালাডস মানুষ কেন পড়বে, বা এই নতুন ধরনের কবিতাটা মানুষ কেন পড়বে, এই জন্য 1800 সালের দিকে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এর একটা প্রেফিস লিখেন, যেটাকে বলা হয় ম্যানিফেস্টো অফ ইংলিশ রোমান্টিক মুভমেন্ট, অর্থাৎ ইংলিশ রোমান্টিক মুভমেন্টের ঘোষণাপত্র, সোজা কথা। ওটা কোনটা? ওটা কিন্তু লিরিক্যাল ব্যালাডস না, ওইটা হচ্ছে প্রেফিস টু লিরিক্যাল ব্যালাডস। হ্যাঁ, আর লিরিক্যাল ব্যালাডসটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেইলর কোলরিজের একটা জয়েন্ট ওয়ার্ক, যেটাতে কিনা 23টা কবিতা ছিল। কয়টা কবিতা? 23টা কবিতা। তার মধ্যে থেকে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতা ছিল হচ্ছে 19টা, এবং স্যামুয়েল টেইলর কোলরিজের কবিতা ছিল হচ্ছে 4টা। এই হচ্ছে বিষয়। আচ্ছা, রোমান্টিক মুভমেন্টে যে এগুলোই, যুক্তির বিরুদ্ধে বিদ্রোহ করা, প্রকৃতির জয়গান গাওয়া, কল্পনা এবং ব্যক্তিগত অনুভূতি, হ্যাঁ, এগুলো সবকিছুর প্রতি ফোকাস করেছিল, সাধারণ মানুষের ভাষা, এই সবকিছুই। তো এখানে বিখ্যাত কিছু কবি আছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যাকে প্রকৃতির কবি বলা হয়, তারপরে এস টি কোলরিজ, সুপারন্যাচারালিজম, অতি প্রাকৃতিক। স্যার, হ্যাঁ, বলেন। স্ক্রিনটা একটু বড় করেন। স্ক্রিনটা তো বড়ই করা আছে, আরো বড় করা লাগবে? জি স্যার, একটু করলে ভালো হতো। এবার
এবার বোঝা যাচ্ছে? ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে। তো দেখেন, তো রোমান্টিক যুগের বিখ্যাত যেসব কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তারপর হচ্ছে এস.টি. কোলরিজ, জন কিটস, পি.বি. শেলি, লর্ড বাইরন। তো এদের মধ্যে এরা দুইজন হচ্ছে আপনার ফার্স্ট জেনারেশন রোমান্টিক পোয়েট। হ্যাঁ, এই রোমান্টিক পোয়েটদের দুইটা জেনারেশনে ভাগ করা হয়, ফার্স্ট জেনারেশন এবং সেকেন্ড জেনারেশন। ফার্স্ট জেনারেশনে ছিলেন হচ্ছেন আপনার উইলিয়াম ব্লেক, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, রবার্ট সাউদি, এস.টি. কোলরিজ এরা। আর পরবর্তীতে যে জেনারেশন, এগুলোতে ছিলেন জন কেটস, পি.বি. শেলি এবং লর্ড বাইরন। এরা ছিলেন হচ্ছে সেকেন্ড জেনারেশনের রোমান্টিক পোয়েট। হ্যাঁ, তো এই তো এগুলোই। এর পরবর্তীতে 3 নাম্বার অক্সফোর্ড আন্দোলন। এই জিনিসটা কি? অক্সফোর্ড মুভমেন্ট এটা কি? এটা মূলত ক্যাথলিসিজমে ফিরে যাওয়া। ক্যাথলিসিজমে ফিরে যাওয়া। ক্যাথলিকসরা বিষয়টা হচ্ছে খ্রিস্টান যে ধর্ম বিলিফ, হ্যাঁ, এটার যে মেইন রুট হচ্ছে দুইটা, প্রোটেস্ট্যান্ট আর হচ্ছে ক্যাথলিক্স। প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিক। তো প্রোটেস্ট্যান্টটা পরবর্তীতে আসে, মানে মূল যে রুট সেটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট, হ্যাঁ, সরি ক্যাথলিক। মূল রুট হচ্ছে ক্যাথলিক এবং পরবর্তীতে প্রোটেস্ট করে, যার কারণে ওদেরকে প্রোটেস্ট্যান্ট বলা হয়। এখন প্রোটেস্ট কেন করে? এটা শুরু হয়েছিল আপনার মেইনলি কিং হেনরি এইটের সময়ে। কিং হেনরি এইটের সময়, যার কারণে আসলে তিনি মানে ক্যাথলিক বিলিফ অনুযায়ী একটার বেশি বিবাহ নিষিদ্ধ। তো কিং হেনরি এইট তিনি আরো বিয়ে করতে চান, হ্যাঁ, তার ফিয়ন্সে অ্যানি বলিয়ান তাকে বিয়ে করতে চান, কিন্তু পরবর্তী যাই হোক ওই আপনার যে বর্তমানে যে ভ্যাটিকান সিটির যে পোপ, তো তিনি কি করেন নাই, তিনি পারমিশন দেন নাই যে না এই কাজ করা যাবে না, আমাদের ধর্মে এটা নাই। তখন বললেন যে না আমি তাহলে মানি না, আমি ইংল্যান্ড টোটালি আলাদা এগুলো থেকে, তোমাদের ক্যাথলিক আমরা মানি না, আমরা হচ্ছি প্রোটেস্ট্যান্ট। তারপর থেকে কি হয়ে গেল, প্রোটেস্ট্যান্টরা আলাদা হয়ে গেল। এবং আপনারা যদি কখনো ভ্যাটিকান সিটিতে যান, কারণ যদি যাওয়ার সুযোগ হয় তাহলে দেখবেন ভ্যাটিকান সিটিতে আপনার যে পোপের যে ওদের যে প্রার্থনার যে জায়গা, মূল যে চার্চ, হ্যাঁ, ওইটা পুরাটাই তো একটা বিল্ডিং। তো মূল যে চার্চ, ওই চার্চের ওখানে দেখবেন যে জিসাস ক্রাইস্টের পায়ের নিচে ইংল্যান্ডের মানচিত্র আছে। মানে ওই যে হেনরি এইট যে মানলো না, তো এই কারণে কি করছে, এই হেনরি এইটকে অসম্মান করে বা ইংল্যান্ডকে অসম্মান করে ওই ওখানে মানে পায়ের নিচে, জিসাস ক্রাইস্টের পায়ের নিচে ওই ইংল্যান্ডের মানে একটা ওয়ার্ল্ড গ্লোব রেখে ওর পায়ের নিচেই, তার পায়ের নিচেই এই ইংল্যান্ডের মানচিত্রটা রাখা আছে। হ্যাঁ, তো যাই হোক হেনরি এইট এইভাবে এই বিয়ে করার কারণে তিনি পুরো একটা মানে কি করে ফেললেন, যে একটা ধর্মীয় একটা শাখায় আলাদা করে ফেললেন। তো যাই হোক এখান থেকে আবার আরো চেঞ্জ আসে, প্রোটেস্ট্যান্ট আরো 3টা ভাগে বিভক্ত হয়ে যায়, প্রেসবাইটেরিয়ান, পিউরিটান আর হচ্ছে আবার অ্যাংলিকান। তো এই অক্সফোর্ড মুভমেন্টে কি হয়, যে এটা 19th সেঞ্চুরি রিলিজিয়াস রিভাইভাল, মানে 19th সেঞ্চুরিতে গিয়ে এই যে ধর্মীয় যে রিভাইভালটা, পুনর্জাগরণ, সেটা হয়। সেকেন্ড টু রিস্টোর ক্যাথলিক ট্রেডিশন উইথিন দ্য চার্চ অফ ইংল্যান্ড। ইংল্যান্ড চার্চের মধ্যে ক্যাথলিক যে ট্রেডিশন, ক্যাথলিক যে চর্চা, সেটা তারা আবার শুরু করে। এর কারণে এই আপনার অক্সফোর্ড মুভমেন্টটা মূলত হয়। আর এটা অক্সফোর্ড মুভমেন্টই কেন বলা হয়, কারণ হচ্ছে এই আন্দোলনের যার নেতৃত্ব দিয়েছিলেন তারা মূলত অক্সফোর্ডের কিছু পণ্ডিত এবং যাজক, তারা মূলত এটার হচ্ছে আপনার আন্দোলনটা শুরু করছিলেন, যার জন্য এটাকে বলা হয় কি অক্সফোর্ড আন্দোলন, অক্সফোর্ড মুভমেন্ট। হ্যাঁ, তো এইটার বৈশিষ্ট্যগুলো কি কি ছিল, এই যে ক্যাথলিক ঐতিহ্যের পুনরুদ্ধার। হ্যাঁ, তো এই যে আন্দোলনটা হয়েছিল, এটা শুরুতে আমি বলছি যে ক্যাথলিক যে ঐতিহ্য এটা ফিরিয়ে আনতে হবে। কারণ প্রোটেস্ট্যান্টরা পুরোপুরি কি করে না, ধর্মকে এরা নিজেদের মতো করে ব্যবহার করে, নিজের সুবিধার মতো। হ্যাঁ, তো এই বললো যে না এটা না, মূলত ক্যাথলিক যে ধর্ম বিলিফটা সেটাই মানে রুটে ফিরে যেতে হবে। তারপর ধর্মীয় আচার আচরণ, তো তারা কি করতো, এই যে চার্চের অনুষ্ঠান, এগুলোর প্রতি পরবর্তীতে গুরুত্ব আরোপ করা শুরু করে। আধ্যাত্মিকতা, প্রোটেস্ট্যান্টটা মূলত আধ্যাত্মিকতায় ওই পরিমাণে নাই, কিন্তু ক্যাথলিক্সরা এরা বিলিভ করে, এরা কথা বলে ঈশ্বরের সাথে। হ্যাঁ, তো ওই যে আধ্যাত্মিকতা, এই জিনিসটা তারা কি করতেছে, তারা মানে পুনরুদ্ধার করতে যাচ্ছে, যার কারণে এই মুভমেন্টটা মূলত হয়। এর পরবর্তীতে এটার মানে রূপকার কি কি ছিল, এগুলোই বা এর শিক্ষাটা কি, এগুলো নিয়ে হালকা একটু আলোচনা করা আছে, আপনারা জাস্ট একবার পড়ে নেবেন তাহলে হবে। এরপরে হচ্ছে দি ব্ল্যাক ডেথ, অনেক মানে ভয়াবহ একটা জিনিস।
বিবনিক প্লেগ ডেথ। তো এটা কি হয় যে ওই সময়ে ওই সময়ে মানে একটা প্লেগ রোগ ছড়ায় পড়ে ইংল্যান্ড তথা সমগ্র ইউরোপে। একটা প্লেগ ছড়ায় পড়ে। তো এই প্লেগে বলা হয় যে 1/3 3/1 ইউরোপীয় মারা যায়। এতটা ম্যাসাকার হয়ে গিয়েছিল, হ্যাঁ, মানে কঠিন একটা অবস্থা। আবার অনেকের ধারণা মতে প্রায় অর্ধেক ইউরোপীয় মারা গিয়েছিল এই ব্ল্যাক ডেথে, যার কারণে এটাকে ব্ল্যাক ডেথ বলা হয়। তো এটা ডেফিনেশনটা কি দেওয়া আছে দেখেন, এ ডেভাস্টেটিং 14th century plague that wiped out millions and brought themes of mortality and despair to literature। মানে থিমস মানে মানুষ মরণশীল, এটা এই থিমসটা নিয়ে আসে এবং ডিসপেয়ার টু মানে হতাশা, মানুষের যে হতাশা, মরণ থাকলে তো হতাশা থাকবে জীবন, এইগুলো নিয়ে। তো এইগুলো সব লিটারেচারের মধ্যে অন্তর্ভুক্ত হয়। তো ব্ল্যাক ডেথটা কি ছিল মূলত? ব্ল্যাক ডেথটা ছিল হচ্ছে একটা ইঁদুরের মাধ্যমে ছড়িয়ে পড়ে একটা প্লেগ রোগ। আর এর মাধ্যমে কি হয়েছিল আমরা এটা মনে রাখবো যে 1/3 3/1 ইউরোপীয় মারা গিয়েছিল, ইউরোপের মানুষজন। তো এটা আইডিয়া করা হয় যে ওই সময় আসলে বিজনেস করতো, তো ইন্ডিয়া থেকে কিছু ইঁদুর গিয়েছিল, হ্যাঁ, এমনটা একটা আইডিয়া করা হয়। তো এই ব্ল্যাক ডেতে কি হয়, প্রচুর পরিমাণে শ্রমিক লেভেলের মানুষ মারা যায় এবং এর ফলে পরবর্তীতে শ্রমিকের ঘাটতি দেখা যায়। তো তখন শ্রমিকেরা আপনার হচ্ছে বিদ্রোহ ঘোষণা করে পিজান্ট মুভমেন্ট, হ্যাঁ, এই জিনিসটা হয়। তো তারা যখন বিদ্রোহ ঘোষণা করে তখন মানে মিডিল ক্লাস, ওই সময় মিডিল ক্লাসের উৎপত্তি হয়। যে তখন ওই জমির মালিকেরা অনেকটা মানে এত অমানবিক খাটায় নিতে পারতো না। আবার হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে কৃষকরা যারা জমিতে কাজ করতো তারাই অনেক জমির মালিক হয়ে যায়। এইভাবে মূলত ফেডারেল সিস্টেম যেটা ছিল সামন্তবাদী, এগুলোরও শেষ হয়। আচ্ছা, আবার অনেক মানুষ কাজের জন্য গ্রাম থেকে শহরের দিকে আসতে শুরু করে, মধ্যবিত্ত একটা শ্রেণী এখানে গঠিত হয়। এবং এগুলো ক্যান্টারবারি টেলস, আপনার হচ্ছে চসার ক্যান্টারবারি টেলসে এটা উল্লেখ আছে। আবার পিয়ার্স ফ্লোম্যান, হ্যাঁ, উইলিয়াম ল্যাংল্যান্ডের সেটাতেও এটার উল্লেখ আছে ব্ল্যাক ডেথের। আচ্ছা, এর পরবর্তীতে হচ্ছে নিউ ক্লাসিসিজম। এটা আপনারা জানেন, হিস্ট্রিতেই পড়ানো হয়েছে। নিউ ক্লাসিসিজম জিনিসটা কি? এটা হচ্ছে স্ট্রিক্টলি ফলো করা ক্লাসিক্যাল আর্ট কালচার, গ্রিক অ্যান্ড রোমান আর্ট অ্যান্ড কালচার স্ট্রিক্ট ভাবে ফলো করা এবং তাদের রাইটিং এর সংবিধান হিসেবে ইয়ার পয়েটিক্সকে আপনার যে কি বলে অ্যারিস্টটল পোয়েটিক্সকে তাদের রাইটিং এর সংবিধান হিসেবে নিয়ে নেয়। হ্যাঁ, যেমন অ্যারিস্টটল পোয়েটিক্সে বলছে যে ড্রামার ক্ষেত্রে শুধুমাত্র ট্র্যাজেডি হবে বা শুধুমাত্র কমেডি হবে, এদের মিক্সিং হবে না। তো এরা ওরকম ফলো করা শুরু করে, শুধু হইলো ট্র্যাজেডি অথবা কমেডি, এরকম ট্র্যাজেডি কমেডি এখানে চলবে না, এগুলো তারা লিখতো না। আচ্ছা, তারপরে হচ্ছে ড্রামার ক্ষেত্রে 5টা অ্যাক্ট থাকা লাগবে, এটাই ফলো করতো, 5টা অ্যাক্টই তারা রাখতো। তো এইভাবেই তারপরে আপনার হচ্ছে যে কবিতা লেখার ক্ষেত্রে হিরোইক কাউপ্লেট, অর্থাৎ প্রথম লাইন এবং দ্বিতীয় লাইনে যে মিল, অন্তমিল, এগুলো রাখতো। এইভাবে তারা সোজা কথা ব্লাইন্ডলি ক্লাসিক্যাল যুগকে ফলো করার কারণে এই যুগটাকে বলা হয় হচ্ছে নিও ক্লাসিক্যাল। আচ্ছা, এর পরবর্তীতে ফরাসি বিপ্লব, ফ্রেঞ্চ রিভলিউশন, অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। ফ্রেঞ্চ রেভলিউশন, এটা মোটো ছিল হচ্ছে সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্ব, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি। হ্যাঁ, এই তিনটা ছিল হচ্ছে এর মোটো। তো এই যে ফ্রেঞ্চ রিভলিউশন, এটা কেন হয়েছিল আর ফ্রেঞ্চ রেভলিউশনের ডিউরেশন কত? ফ্রেঞ্চ রেভলিউশনের ডিউরেশন হচ্ছে 10 বছর, 1789 থেকে 1799, 1789 থেকে 1799। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে এই ফ্রেঞ্চ রিভলিউশনটা কেন হয়েছিল? এই ফ্রেঞ্চ রিভলিউশনটা হয়েছিল মূলত ফ্রান্সে আপার ক্লাস মানুষরা লোয়ার ক্লাসদের ব্যাপক নির্যাতন চালাইতো, ইচ্ছা মতো, যা ইচ্ছা তাই। হ্যাঁ, খুন, ঘুষ, মানে গুম, রেপ, যা ইচ্ছা, মানে আপার ক্লাসদের ইচ্ছা হয়েছে মেরে ফেলতেছে, গুলি করে মেরে ফেলতেছে, কিছু করার নাই। হ্যাঁ, এরকম মানে স্বৈরতন্ত্র একদম আটমোস্ট লেভেলে, সর্বোচ্চ লেভেলে পৌঁছে গিয়েছিল ওই সময়টায়। তো এই কারণে কি হয়, লোয়ার ক্লাস মানুষরা তারা বিদ্রোহ ঘোষণা করে। আর এই যে আপার ক্লাসরা লোয়ার ক্লাসদের যে এত অত্যাচার করতো,
যার কারণে কি হয়েছিল, তারা বাস্টিল ফোর্ট, বাস্টিল ফোর্টে তারা বন্ধ করে রাখছিল অনেক মানুষকে। ইভেন এটা দেখা যায় যে বাস্টিল ফোর্টে 3 শিফটে মানুষদের ঘুমাইতে দেওয়া হইতো। যারা কয়েদি ছিল, এত পরিমাণে কয়েদি ঢুকাইছিল ওই জেলখানায় যে এটা 3 শিফটে কয়েদিদেরকে ঘুমাইতে দেওয়া হইতো। হ্যাঁ, এত পরিমাণে কয়েদি ঢুকাইছিল এই আপার ক্লাসরা, মানে ক্লাসরা, লোয়ার ক্লাসদের। আর সাপোজ কেউ একটা অপরাধ করছে, কেউ দেখে ফেলছে, যে দেখছে তাকেও ঢুকায় ফেলছে। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। কারণ সে দেখলো কেন? মানে ওদের বিষয়টা হচ্ছে আমরা তো অপরাধ করবই, আর এটা অপরাধ না, এটা ওদের অধিকার ওরা মনে করে। হ্যাঁ, আপার ক্লাসরা। তো এই কারণে লোয়ার ক্লাসরা অনেক খেপে গেল। আর যার কারণে 1789 সালে এটা হচ্ছে বাস্টিল ফোর্টের যে পতন, এটা হয় বাস্টিল ফোর্টে। এবং লোয়ার ক্লাসরা তখন কি করে, আপার ক্লাসদের জায়গায় চলে যায় এবং তারা ধরে ধরে আপার ক্লাসদের বন্দি করে এবং গিলোটিনে হত্যা করতে শুরু করে। এই যে গিলোটিনে যে হত্যা করা, আর এই যে এটা মনে রাখেন যে ফ্রেঞ্চ রেভলিউশনের সময়ে ষোড়শ লুই, হ্যাঁ, ফ্রান্সের রাজা ষোড়শ লুই, তিনি ছিলেন মূলত আপনার হচ্ছে যে রাজা, স্বৈরাচারী শাসক ছিলেন আর কি ফ্রান্সের। হ্যাঁ, তো এই যে ফরাসি বিপ্লব, হ্যাঁ, শুরুতে যে মূলত রোমান্টিক যে কবিতা, এটার ইনফ্লুয়েন্সই ছিল, প্রভাবটা বা এটা যে মোটিভেশন, এটাই ছিল মূলত ফরাসি বিপ্লব। তো শুরুতেই স্যামুয়েল টেলর কোলরিজ, তারপর রবার্ট সাউদি, উইলিয়াম ওরসওয়ার্থ, তারা এই যে রেভলিউশন, এটাকে তারা সমর্থন করতেন। তো এটাকে তারা সমর্থন করতেন, কিন্তু পরবর্তীতে যখন তারা দেখলেন যে লোয়ার ক্লাসরা ক্ষমতা যাওয়ার পরে ওই একই কাজ করতেছে, যে কাজটা কিনা আপার ক্লাসরাও করেছিল, তো এই কারণে তারা এটাতে আর পছন্দ করলেন না ফ্রেঞ্চ রেভলিউশনটাকে। তো পরবর্তীতে তারা চলে গেলেন যে তারা দেখলেন যে মানুষ আসলে ভালো না। তো এই কারণে তাদের যে মোটিভেশন কবিতা লেখার বা টপিক, এটা চলে গেল হচ্ছে প্রকৃতির দিকে, যে প্রকৃতি সবচেয়ে ভালো, প্রকৃতির মধ্যে ঈশ্বরকে পাওয়া যায়। প্রকৃতি, নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভড হার, প্রকৃতি সেই হৃদয়ের সাথে কোনো সময় বিট্রে করে না যে হৃদয়টা প্রকৃতিকে ভালোবাসে। তো এই জন্য তাদের রাইটিং যে মোটিভেশন বা টপিক, সেটা প্রকৃতির দিকে চলে গেল। এই ছিল হচ্ছে মোটামুটি ফ্রেঞ্চ রেভলিউশন। তবে এটা কয়েকটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে রোমান্টিক কবিদের লেখার যে ইনফ্লুয়েন্স বা মোটিভেশন, সেটা ছিল হচ্ছে ফরাসি বিপ্লব। আচ্ছা, আর এটার ফরাসি বিপ্লবের যে মোটো, সেটা ছিল হচ্ছে 3টা: লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি। বাংলা করলে হয় সাম্য, স্বাধীনতা অ্যান্ড ভ্রাতৃত্ব। আচ্ছা, আর এটার যে ডিউরেশন, ফরাসি বিপ্লবের যে ডিউরেশন, সেটা ছিল হচ্ছে 1789 থেকে 1799। অনেক জায়গায় এভাবে আসে যে ফরাসি বিপ্লব কত সালে শুরু হয়েছিল, 1789। হ্যাঁ, এইভাবে মূলত প্রশ্নটা হয়। তো এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মনে রাখা লাগবে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা দেখবো হচ্ছে মডার্নিস্ট মুভমেন্ট। তো মডার্নিস্ট মুভমেন্ট এই জিনিসটা কি, মডার্ন যুগে আপনার হচ্ছে মডার্ন এজের যে মুভমেন্টটা, আন্দোলন, সেইটা। তো এটা যে ডেফিনিশন, সেটা কি বলা আছে, অ্যান আর্লি 20th century ট্রেন্ড ফোকাসিং অন সাইকোলজিক্যাল কমপ্লেক্সিটি, মনস্তান্ত্রিক সাইকোলজিক্যাল যে কমপ্লেক্সিটি, জটিলতা, ফ্র্যাগমেন্টেড ন্যারেশন অ্যান্ড দ্য ক্রাইসিস অফ মডার্ন লাইফ। অর্থাৎ এখানে সবকিছু, কোনো কিছু ভালো না, সবকিছু খারাপ। আইসোলেশন, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, লনলিনেস, এগুলোই হচ্ছে মানে মডার্নিস্ট মুভমেন্টের বা আধুনিকতাবাদ, লস্ট জেনারেশন, এদেরকে নিয়ে লিখতো, সোজা কথা। তো লস্ট জেনারেশন কারা? যারা হচ্ছে আপনার এই যে প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গেল, তো প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার ফলে অনেক মানুষ কি হয়ে গেল, ইম্পর্টেন্ট হয়ে গেল, বা জীবন যে বাঁচার যে মোটিভেশন, এটা হারায় ফেললো। কারণ দেখতেছে যে চোখের সামনে কোটি কোটি মানুষ মারা গেল, মানে কোটি কোটি না, লক্ষ লক্ষ মানুষ মারা গেল। তো এই যে মানুষ যে মারা গেল, মানুষের জীবনের তো কোনো মূল্যই নাই। এই কারণে যে তখন কি হয়ে গেল, এক ধরনের কবিতার আরেকটা মুভমেন্ট শুরু হয়, সেটা হচ্ছে আপনার এটা কি বলা হয়, অ্যাবসার্ড ড্রামা। হ্যাঁ, আরেকটা মুভমেন্ট ধরনের শুরু হয়, এটা হচ্ছে অ্যাবসার্ড ড্রামা। তো সেখানে দেখা যায় হচ্ছে লাইফটা হচ্ছে মিনিংলেস, এক্সিস্টেন্সিয়ালিজম, এরকম আন্দোলন দেখা যায়। যে তখন মানুষরা কি করলো, যে দেখলো যে জীবনটা মিনিংলেস, তাহলে কি করতে হয়, আমাদের যে এক্সিস্টেন্স এটা যে আছে, এটা টিকিয়ে রাখতে হবে। যার কারণে বায়োগ্রাফি এগুলো লেখার প্রবণতাটা অনেক পরিমাণে বেড়ে যায়। হ্যাঁ, এই যুগে এসে। তো এই যে প্রথম বিশ্বযুদ্ধের পরে এখানে বলাই আছে সবকিছু, যে সামাজিক অস্থিরতা, দ্রুত নগরায়ন,
বৈজ্ঞানিক উৎকর্ষের ফলে মানুষের যে চিরচেনা যে মূল্যবোধ এটাতে ফাটল ধরে। মডার্নিস্ট লেখকরা ভিক্টোরিয়ান যুগের যে কাঠামো বা এগুলো মানে ভেঙে নতুন ভাবে আরেকটা যাত্রা শুরু করে। এবং এখানে গুরুত্বপূর্ণ একটা টপিক ছিল হচ্ছে স্ট্রিম অফ কনসাসনেস, মানে কি মানুষের মনে। এটা মডার্নিস্ট একটা টেন্ডেন্সি, একই সাথে কয়েকটা চিন্তা চলে, এরকমটা আগে ছিল না। যেমন হচ্ছে এখন যদি আমরা রাস্তায় বের হই বা দেখা যাচ্ছে অনেকে খাইতে বসি বা অনেকে যাই করি না কেন কোনো কাজ, ওই কাজটা আমরা করতেছি ঠিক আছে, কিন্তু ওই কাজে আমাদের মনোযোগ নাই। কিন্তু আমরা চলে যাচ্ছি কি আমাদের মাথার মধ্যে হাজারো চিন্তা, হাজারো কাজ মানে চিন্তা কাজ করতেছে। তো যেমন হচ্ছে টু দ্য লাইট হাউসে মিসেস র্যামসেকে আমরা দেখতে পাই। তো ভার্জিনিয়া উলফের একটা রাইটিং, এটা নোবেল। তো সেখানে আমরা দেখতে পাই কি যে মিসেস র্যামসে তার স্বামীর বিষয়ে ভাবতেছেন, তার সন্তানদের বিষয়ে ভাবতেছেন, লাইট হাউসের বিষয়ে ভাবতেছেন, ওয়েদারের বিষয়ে ভাবতেছেন। এই যে একই সাথে যে তার মাথার মধ্যে যে কন্টিনিউয়াস ফ্লো অফ থিঙ্কিং, হ্যাঁ, যে একটা থিঙ্কিং চিন্তার যে একটা ফ্লো, একটা স্বতঃস্ফূর্ত যে ফ্লো, একটার পরে একটা ধাবমান হচ্ছে, এটা হচ্ছে স্ট্রিম অফ কনসাসনেস। এবং এটা কিন্তু মডার্ন যুগের মানুষদের এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ প্রত্যেকে আমরা এই বিষয়গুলোর মধ্যে দিয়ে কি অতিবাহিত করতেছি সময়টা। আচ্ছা, ট্রান্সেন্ডেন্টালিজম খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। খুব গুরুত্বপূর্ণ না, মোটামুটি একটু হালকা একটু আইডিয়াটা রাখতে হবে। অতীন্দ্রিয়বাদ যেটা, অর্থাৎ আত্মার স্বাধীনতা বা প্রকৃতির দর্শন যাকে বলা হয়। তো এটা কি এ বিলিফ, এমন একটা বিশ্বাস দ্যাট যে গড ইজ ইন এভরিথিং, ঈশ্বর সবকিছুর মধ্যেই রয়েছে, নেচার অ্যান্ড পিপল, প্রকৃতি এবং মানুষের মধ্যে, অ্যান্ড দ্যাট ইউ শুড ট্রাস্ট ইউর ওন হার্ট মোর দ্যান সোসাইটি রুলস, এবং আপনার নিজের হৃদয়ের কথা শোনা উচিত কার উপরে গিয়ে, সোসাইটির রুলস, সমাজের যে নিয়ম সেগুলোর উপরে গিয়ে, বা সেগুলো তোয়াক্কা না করে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে তো এটা প্যান্থেইজমই হয়ে গেল, না, বিষয়টা এমন না। প্যান্থেইজম এবং ট্রান্সেন্ডেন্টালিজম দুইটা আলাদা। এটার পার্থক্যটা কি দেখেন, এখানে পার্থক্য আমি লিখেও দিয়েছি। পার্থক্যের বিষয় কি, একটু সিরিয়াস হলে বিষয়টা বুঝতে পারবেন। দেখেন ঈশ্বরের অবস্থান। তো ট্রান্সেন্ডেন্টালিজমে কি হয়, এরা বিশ্বাস করে, অর্থাৎ যারা ট্রান্সেন্ডেন্টালিস্ট, হ্যাঁ, এরা বিশ্বাস করে যে ঈশ্বর প্রকৃতির ভেতরে থাকলেও তিনি প্রকৃতির চেয়ে উচ্চতর এবং মহান। মানে কি প্রকৃতি এবং ঈশ্বর আলাদা সত্তা। ট্রান্সেন্ডেন্টালিস্টরা এটা বিশ্বাস করে যে প্রকৃতি এবং ঈশ্বর আলাদা সত্তা এবং প্রকৃতির থেকেও উচ্চতর এবং মহান সত্তা হচ্ছে ঈশ্বর। আর যারা প্যান্থেইস্ট তারা বিশ্বাস করে যে প্রকৃতি এবং ঈশ্বর এক ও অভিন্ন। এটা হচ্ছে প্যান্থেইস্ট তাদের বিলিফ। হ্যাঁ, আচ্ছা, এর পরবর্তীতে দেখেন মানুষের ভূমিকা। তো এটি সবসময় কি ব্যক্তিবাদী, অর্থাৎ এখানে বিশ্বাস করা হয় যে মানুষের ভেতরে একটা কি ঐশ্বরিক আত্মা আছে। ট্রান্সেন্ডেন্টালিস্ট তারা কি বিশ্বাস করে যে মানুষের ভেতরে কি আছে, একটা ঐশ্বরিক আত্মা আছে, অর্থাৎ কি একদম স্পিরিচুয়ালিটি, সোজা কথা স্পিরিচুয়াল যে পাওয়ার সেই জিনিসটা আছে। তাই এই বাইরের জগৎ বা ধর্মের চেয়ে নিজের অন্তরের যে জ্ঞান, ইনটিউশন যেটা, সেটা শোনা উচিত, অর্থাৎ নিজের অন্তরের কথাটা শোনা উচিত। আর প্যান্থেইস্টরা যেটা, তারা কি করে ধর্মীয় পূজা এগুলোর উপরে জোর দেয়। এছাড়াও তাদের যে বিবেক, এই জিনিসটা কি, এই জিনিসগুলোর থেকে ধর্মীয় যে রুলস সেইটাতে বেশি ফোকাস করে প্যান্থেইস্টরা। কিন্তু যারা হচ্ছে ট্রান্সেন্ডেন্টালিস্ট, এরা নিজের হৃদয়ের কথা, বিবেকের প্রতি তারা কি করে, বেশি জোর দেয়। আচ্ছা, এর উদ্দেশ্য হচ্ছে কি আত্ম উন্নতি, সেলফ রিলায়েন্স। নিজের আত্মোন্নতি বলতে শুধুমাত্র যে নিজের চারিত্রিক উন্নতি তা না, আত্মিক উন্নতি, অর্থাৎ মানে মানুষের ভেতরে দুইটা সত্তা বাস করে। মানে আমাদের কি একটা হচ্ছে বাহ্যিক মানুষ, আর একটা হচ্ছে কি অভ্যন্তরীণ স্পিরিচুয়াল যে মানুষ, সেইটা স্পিরিচুয়ালিটিটাকে কি বের করে আনাটাই হচ্ছে ট্রান্সেন্ডেন্টালিজম। আর এখানে উদ্দেশ্যটা কি, এই প্যান্থেইস্টদের এর মূল লক্ষ্য হচ্ছে প্রকৃতিকে অনুভব করা, সোজা কথা, এবং নিজেকে মহাবিশ্বের একটি ক্ষুদ্র অংশ হিসেবে মেনে নেওয়া। কিন্তু এই জায়গাতে কি করে ট্রান্সেন্ডেন্টালিস্টরা অনেক বড় নিজেদেরকে মনে করে, এর সবকিছুর ঊর্ধ্বে। সহজ উদাহরণ কি, ট্রান্সেন্ডেন্টালিস্টরা বলবে কি যে এই গাছটির ভেতরে ঈশ্বরের ছোঁয়া আছে, যা দেখে আমি আমার নিজের আত্মার পবিত্রতা অনুভব করতে পারছি। আর প্যান্থেইস্টরা বলবে এই গাছটি
ঈশ্বর। এই হচ্ছে সূক্ষ্ম পার্থক্য ট্রান্সেন্ডেন্টালিস্ট এবং প্যান্থেইস্টদের মধ্যে, ট্রান্সেন্ডেন্টালিজম এবং প্যান্থেইজমের মধ্যে। আচ্ছা, পিউরিটান আন্দোলন। আর এটা পিউরিটান আন্দোলনটা বিষয়টা হচ্ছে এমন অনেকটাই আহলে হাদিসের মতো আমাদের, হ্যাঁ, ইসলাম ধর্মে। তো যখন আপনার হচ্ছে যে ভাগ হইলো প্রোটেস্ট্যান্টরা, তখন তো তিনটা শাখা তো ওখান থেকে ভাগ হয়েই গেল, প্রেসবাইটেরিয়ানস, অ্যাংলিকান, হচ্ছে পিউরিটান। পিউরিটানরা বলল যে না, আমরা আসলে এগুলো মানি না। আমরা কি মানি? আর ওদের চারটা মতো ছিল: অনলি ফর গড, অনলি ফর গডস গ্রেস, অনলি ফর বাইবেল, অনলি ফর জেসাস ক্রাইস্ট। আরেকবার আমি রিপিট করতেছি: অনলি ফর গড, অনলি ফর বাইবেল, অনলি ফর গডস গ্রেস, অনলি ফর জেসাস ক্রাইস্ট। মানে শুধুমাত্র আমরা কি ঈশ্বরকে বিশ্বাস করি, অনলি ফর জেসাস ক্রাইস্ট, আমরা জেসাস ক্রাইস্টকে মানি। বা তারা এটা বিশ্বাস করে জেসাস ক্রাইস্ট হচ্ছে ঈশ্বরের পুত্র, এমন ভাবে নাজুবিল্লাহ, যাক, এটা তারা বিশ্বাস করে। আচ্ছা, তো এর পরবর্তীতে অনলি ফর গডস গ্রেস, ঈশ্বরের করুণায় আমরা বেঁচে থাকি, অ্যান্ড অনলি ফর বাইবেল। এবং আরেকটা বিষয় হচ্ছে যে বাইবেলই কি চূড়ান্ত ধর্ম, বাইবেল যা বলবে ওর বাইরে আমরা যাব না। আর যেমন হচ্ছে আমাদের আহলে হাদিস, তারা কি করে, আহলে হাদিস ভাই বোনেরা যারা আছেন তারা কি সহি যে হাদিস এবং কোরআন, এর বাইরে তারা কোনো কিছু মানেন না। তারা ইজমা কি আছে বিশ্বাস করেন না। তো এইটাই হচ্ছে পিউরিটান, ওরা হচ্ছে এরকম স্ট্রিক্ট ছিল। এবং এর এগেনস্টে একজন রাইটার লিখছেন, খুব বিখ্যাত একজন রাইটার, আমেরিকান রাইটার। কে বলতে পারবেন? এনিওয়ান, কোনো আইডিয়া আছে? পিউরিটানদের তার দুইটা রাইটিং আপনাদের অনার্সে, বিশেষ করে ন্যাশনালে যারা ছিলেন তাদের ছিল। একটা হচ্ছে কি ইয়াং গুডম্যান ব্রাউন, আর আরেকটা হচ্ছে স্কারলেট লেটার, দ্য স্কারলেট লেটার। তিনি কিন্তু এই দুইটাতেই পিউরিটান যে বিলিফ, এটাকে কিন্তু যথেষ্ট পরিমাণে, হ্যাঁ, না, এটা হচ্ছে নাথানিয়েল হাওথর্ন। ন্যাথানিয়েল, হ্যাঁ, নাথানিয়েল হথর্ন। নাথানিয়েল হথর্ন। অনেক, তার রাইটিংটা অনেক বেশি ইন্টেলেকচুয়াল এবং অনেক বেশি মজার। যাই হোক, তো তিনি নিউ ইংল্যান্ডের ইয়েগুলো দেখাইছেন, সালেম ভিলেজের। তো এই যে তিনি কি করছেন, যে পিউরিটান যে বিলিফ, স্ট্রিক্ট যে ফলো, এই জিনিসটাকে তিনি যথেষ্ট পরিমাণে স্যাটায়ার করছেন। যে পাপ, ইভিল ইজ দ্য টেন্ডেন্সি অফ ম্যানকাইন্ড, ইভিল মাস্ট বি ইয়োর অনলি হ্যাপিনেস। আসলেই তাই, পাপটা মানুষ কি, যে টেন্ডেন্সি, পাপ করাটাই কি মানুষের টেন্ডেন্সি, এবং এটাই কি অনলি হ্যাপিনেস, মানুষকে আনন্দ দেয়। আমরা পাপ করে কি পাই? আনন্দই পাই, তাই না? যদিও আমাদের অনুশোচনা পরে আসে, কিন্তু ইনস্ট্যান্ট কি পাই? মানুষ মানে আনন্দটাই পায়। আসলে পৃথিবীতে আমরা পরিস্থিতির ভালো অনেকেই, হ্যাঁ, কিন্তু অরিজিনালি ভালো মানুষ পাওয়াটা আছে। আল্লাহ তাআলা রহমতে অবশ্যই ভালো মানুষ অবশ্যই আছে, তবে আমরা পরিস্থিতিগত ভালো অনেকেই। কিন্তু পরিস্থিতি যখন একটু তাল বেতাল হয়ে যায়, তখন আমরা কি হয়ে যাই? আমরা খারাপ হয়ে যাই। যেমন হচ্ছে অনেকেই কি করতেছেন, যে চাকরির ক্ষেত্রে ঘুষ দিচ্ছেন, অনেকে সুদ খাচ্ছে। তো এই যে জিনিসগুলো, হ্যাঁ, এগুলো তো টোটালি হারাম, সোজা কথা, হারামই। কিন্তু আমরা কি করতেছি, এটাকে সহজ করে নিচ্ছি। তো এই যে ন্যাথানিয়েল হথর্ন, তার রাইটিং গুলোতে তিনি দেখাইছে যে পিউরিটানরা কি করতো, ওরা নিজেরা স্ট্রিক্ট আসলে ইয়ে করতো, বাট ওদের ভেতরে যে ইভিল, এই জিনিসটা কিন্তু সবসময় ছিল, থাকতো। যারা ইভেন ওই যে দেখাইছে ইয়াং গুডম্যান ব্রাউনে, গুডি ক্লস, তারপরে হচ্ছে যে প্রিস্ট, ধর্মযাজক যারা ছিল, সবই, ইভেন তার ওয়াইফ ফেইথ, সেও কি শয়তানের কি পূজারী। সে দেখছে যে কি করে, জঙ্গলের মধ্যে গিয়ে তারা শয়তানের আরাধনায় ব্যস্ত। তো এই যে বিষয়গুলো, আসলে মানুষের যে টেন্ডেন্সি, ইনার যে ফিলিংস, ইনার যে মানে অবস্থান, সবকিছুই সিচুয়েশন, এগুলো তিনি খুব সুন্দর করে উপস্থাপন করছেন। আচ্ছা, আর পিউরিটান মুভমেন্টটা বিষয়টা এমনই ছিল যে এটা পিউরিফাই করা, সোজা কথা, একটা বৈপ্লবিক একটা আন্দোলন ছিল ধর্মগত ক্ষেত্রে, ধর্মীয় এবং সামাজিক প্রেক্ষাপটে, চার্চ অফ ইংল্যান্ডের এটা এগেনস্টে গিয়ে। আচ্ছা, তো এই যুগটাকে আবার এজ অফ মিল্টনও বলা হয়, কারণ হচ্ছে তিনি কি করছে, মানে তিনি একজন পিউরিটান রাইটার ছিলেন। তো এখানে কি হয়, আপনারা যদি একটু খেয়াল করেন বুঝতে পারবেন যে এই যে যখন অলিভার ক্রমওয়েল যখন ক্ষমতায় আসলেন ইংল্যান্ডে, তো অলিভার ক্রমওয়েলকে কিন্তু সাপোর্ট করতেন হচ্ছে জন মিল্টন অলিভার ক্রমওয়েলকে সাপোর্ট করতেন, কারণ হচ্ছে অলিভার ক্রমওয়েল কি করছিলেন,
রাজতন্ত্রের পতন ঘটাইছিলেন এবং তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করছিলেন। তো যার কারণে জন মিল্টন পছন্দ করতেন যথেষ্ট পরিমাণে তাকে। তো যাই হোক, কমনওয়েলথ পিরিয়ডের কথা বলতেছি, কিন্তু পরবর্তীতে অলিভার ক্রমওয়েল যখন মারা যায়, তার ছেলে রিচার্ড ক্রমওয়েল সে ক্ষমতায় বসে এবং ইংল্যান্ডের মানুষজন বুঝতে পারে যে না, এই গণতন্ত্র থেকে রাজতন্ত্রই আমাদের জন্য বেটার, কারণ এতে করে কাজ ভালো হয়, মানুষ উপকৃত হয়। যার কারণে রিচার্ড ক্রমওয়েল তারা ব্যানিশ করে। পরবর্তীতে চার্লস টু তিনি মূলত ক্ষমতায় বসেন। আচ্ছা, যার জন্য এই যে পুনরায় যে ক্ষমতায় আসেন, এই কারণে ওই যুগটাকে বলা হয় হচ্ছে কি রেস্টোরেশন পিরিয়ড, রেস্টোরেশন অফ মোনার্কি। আচ্ছা, তো এর উপরে অনেক রাইটিং আছে, যেমন হচ্ছে আপনার জন মিল্টন তার বিখ্যাত রাইটিং প্যারাডাইস লস্টে পিউরিটান বিলিফে তিনি এটা রূপ দান করছেন। তারপর হচ্ছে পিলগ্রিমস প্রোগ্রেস, সেখানে লিখছেন জন বানিয়ানের। আচ্ছা, রেনেসাঁ যুগ, রেনেসাঁ সম্পর্কে নতুন করে বলা প্রয়োজনই নাই, আশা করি আপনারা সবই জানেন। এর মিনিং হচ্ছে কি পুনর্জাগরণ বা নবজাগরণ। তো মূলত নতুন করে একটা আন্দোলন শুরু হয় এই সময়ে ইউরোপে, যে মধ্যযুগ এবং ওল্ড ইংলিশ পিরিয়ডের যে ডার্কনেস, এইটা থেকে বের হয়ে এসে কি হয়, একটা পুনর্জাগরণ হয়। হ্যাঁ, আপনার অক্সফোর্ড আপনার পাই এখানে হচ্ছে ইউনিভার্সিটি ওয়েটস, তারপর উইলিয়াম শেক্সপিয়ার, তারপরে এডমান্ড স্পেন্সার, তারপরে আরো পাই হচ্ছে ফ্রান্সিস বেকন, এদের মতো বিখ্যাত বিখ্যাত রাইটার আমরা পাই এই সময়। তো তারা কি করে, ক্লাসিক্যাল আর্ট এবং কালচার, লিটারেচার, এগুলোকে একটু ফোকাস করে। এই যে ক্লাসিক্যাল আর্ট, এটাকে তারা বা রাইটিং স্টাইল, এটাকে পুনরুজ্জীবিত করে মূলত। হ্যাঁ, কিছুটা পুনরুজ্জীবিত করে, পুরোপুরি না, কিছুটা। তো যার কারণে মানে মডার্ন যে যুগের যে একটা ধারায় এই মূলত ইংল্যান্ড প্রবেশ করে। এটা শুরু হয়েছিল ইতালির ফ্লোরেন্স থেকে, পরবর্তীতে সমগ্র ইউরোপে এটা ছড়ায় পড়ে। আচ্ছা, এর পরবর্তীতে অ্যাবসার্ড ড্রামা বা অ্যাবসার্ডিটি যাকে বলা হয়। তো অ্যাবসার্ড ড্রামাটা কি? এটা দেখা যায় লাইফ হচ্ছে মিনিংলেস, জীবনটা হচ্ছে অর্থহীন, জীবনটা অর্থহীন। তো অ্যাবসার্ড ড্রামাতে এমনটাই দেখা হয় যে মানে রিপিটেটিভ ডায়লগ থাকে, যে একই কথা বারবার বলতেছে, বা তারা কি করবে, কি কেন এই কাজটা করতেছে, এটা মিনিংলেস, এইভাবে দেখানো হয়। হ্যাঁ, তো হ্যারল্ড পেইন্টার, তারপরে হচ্ছে আমাদের আরো রাইটার স্যামুয়েল বেকেট, তার বিখ্যাত রাইটিং ওয়েটিং ফর গডো, হ্যারল্ড পেইন্টারের হচ্ছে আপনার দ্য কেয়ারটেকার, এগুলো সবই হচ্ছে অ্যাবসার্ড ড্রামা। হ্যাঁ, এখানে দেখানো হয় কি, যে লাইফটা কি বিজার বা মিনিংলেস, সোজা কথা, কোনো কি মানে অর্থহীন জীবনটা। এটা আপনার হচ্ছে যে মডার্ন এজে এসে এটা শুরু হয়। আর এটা কেন হয়, এটা মূলত যে বিশ্বযুদ্ধের পরে, বললাম যে প্রথম বিশ্বযুদ্ধের পরে এই ধারণাটা মূলত মানুষের মধ্যে আসে, প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। মানে দেখে যে চোখের সামনে মানুষ মারা যাচ্ছে, মানুষের জীবনে কোনো মূল্য নাই, মানুষ এই যে মারা যাচ্ছে মানে কি, মানুষ তারা তো ধর্ম থেকে অনেকটাই বিচ্যুত, অনেকটা দূরে। এবং ইভেন ইউরোপের মোটামুটি 60% মানুষই অ্যাথিস্ট, তারা কোনো ধর্মে বিশ্বাস করে না। ইদানিং যাক ইসলাম ধর্মটা প্রসার পাচ্ছে সেখানে, বা হিন্দু ধর্ম কিছুটা প্রসার পাচ্ছে, কিন্তু তারা মেইনলি অ্যাথিস্ট। তারা আমি নামেই খ্রিস্টিয়ান এমন বলে, বা অনেকেই ডিরেক্ট এটাই বলে যে আমি অ্যাথিস্ট, আমি কোনো ধর্মে বিশ্বাস করি না। তো তারা মূলত ধর্মটাকে এবং হচ্ছে অ্যাথিজম, এই দুইটাকে একটু ব্যালেন্স করে চলতো। তো ফেইথ অ্যান্ড ডাউট দুইটাকে আপনারা হচ্ছে এটা তারা ব্যালেন্স করে চলে। আর তারা ওই সময় যেহেতু তাদের কাছে ধর্ম ওটা ওই রোল ছিল না, তো এই জন্য দেখলো যে তার দেখলো যে যুদ্ধে যে মানুষ মারা যাচ্ছে, পড়তেছে মরতেছে পাখির মতো, কোনো জীবনে জমা খরচ নাই। হ্যাঁ, মানুষ ইচ্ছা মানে এছাড়া অনেক মানুষ ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, তাদের জীবনে কোনো লক্ষ্যই নাই, যারা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে তারা কি করবে? ওই যে আর্নেস্ট হেমিংওয়ের দ্য সান অলসো রাইজেস এ পাওয়া যায়, যে জ্যাক। জি বলেন, কিছু বলতে চাচ্ছিলেন? আচ্ছা ঠিক আছে, আমি কন্টিনিউ করি। তো দেখেন, তো এই অ্যাবসার্ড ড্রামাতে জীবনটাকে এইভাবে দেখানো হয় যে সবকিছুই কি মিনিংলেস, অর্থহীন এবং ইলজিক্যাল, মানে যুক্তিহীন, যে কেন আমরা তার জন্য অপেক্ষা করব। আর বিশেষ করে এটা মূলত অ্যাথিস্টদেরই রাইটিং, কারণ যারা অ্যাবসার্ড ড্রামা লিখে তারা কোনো বিষয়ে বিশ্বাস করে না। কেন? কারণ সেখানে কি থাকে, ওই যে ওয়েটিং ফর গডোর দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাবো যে তারা গডোর জন্য অপেক্ষা করতেছে। তো গডোকে, স্যামুয়েল বেকটকে প্রশ্ন করা হয়েছিল গডোকে, তখন সে উত্তর দেয় নাই। সে বলছে হ্যাঁ যে গডোকে সেটা আপনারা খুঁজে নেন। হ্যাঁ,
তো অনেকে ধরে যে গড হচ্ছে গড, ঈশ্বর। আমরা সবাই এই আশায় থাকি না যে ঈশ্বর আমাদের ভাগ্য পরিবর্তন করে দেবেন, কিন্তু আসলে কি ঈশ্বরে কি দেখা আমরা পাই? তো ঠিক তেমনি ভ্লাদিমির এবং এস্ট্রাগন তারা কি পায় না, ওই গডও দেখা পায় না এবং তাদের ভাগ্য। স্যার জি বলেন। স্যার আজকের লেকচারের কি স্যার ওই পিডিএফ কি দেয়া আছে স্যার না এখনো দেই নাই, হোয়াটসঅ্যাপ গ্রুপে? আমি দিয়ে দিব, ক্লাসটা শেষে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো দেখেন অ্যাবসার্ড ড্রামাটা এমনই, হ্যাঁ, যে ঈশ্বরও আসে না। ওই যে গডতে ওয়েটিং ফর গডর যে উদাহরণটা দিচ্ছিলাম, যে তারা মনে করে যে গড আসলে তাদের ভাগ্য পরিবর্তন হবে, কিন্তু আসলে গড আসে না। মানে কি, এটা দ্বারা বোঝায় যে তুমি নিজে চেষ্টা করো। এটার বিলিফটা এমন যে ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন, মানুষ তার নিজ ভাগ্যের নির্মাতা। হ্যাঁ, অর্থাৎ কি, নিজের ভাগ্য পরিবর্তনের জন্য নিজের চেষ্টা করা লাগবে, আরেকজনের আশায় চেয়ে থেকে কোনো লাভ নাই। এটা যদিও অ্যাথিস্টদের বিলিফ, তবে আমাদেরও কি করা উচিত, আমাদের অবশ্যই চেষ্টা করা উচিত, বাকিটা আল্লাহর উপর ভরসা রাখা উচিত। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এমন, আমরা সরাসরি অ্যাথিস্ট ওদের মতো যাব না, আমরা জাস্ট ওদের জ্ঞানটা নিব, কিন্তু সরাসরি ওদের সাথে ইনক্লুডেড হব না। আচ্ছা, মেটাফিজিক্যাল কবিতা, মেটাফিজিক্যাল পোয়েট্রি, অনেক বিখ্যাত স্কুল অফ পোয়েট্রি এটা। তো মেটাফিজিক্যাল পোয়েট্রি জিনিসটা কি, এটা হচ্ছে ফিজিক্স, সোজা কথা, বিয়ন্ড ফিজিক্স, ফিজিক্সের বাইরে গিয়ে, যেটা লজিক্যাল মানে ইলজিক্যাল, কখনো কল্পনাও করা যায় না এমন বিষয়, যে কল্পনা অতীত এমন বিষয়গুলো তারা তুলনা করে দেখায় এক্সটেন্ডেড মেটাফর কনসিপ্টের মাধ্যমে। তো তারা কি করে, যে কনসিপ্ট ব্যবহার করে, যেমন হচ্ছে যে একজন, যে দ্য ফ্লিতে দেখানো হয়েছে যে একটা মাছি, একটা মশা কি করছে, তোমার মায়ের রক্ত খাইছে যখন গর্ভে ছিলে, তো সেই মশাটা আমার মায়েরও রক্ত খাইছে, তো আমাদের মায়ের গর্ভে থাকতে কি হয়েছে, দুজনের মিলন হয়ে গেছে, এমন। তারপর তুমি কি, কম্পাসের একটা পা, আমি কম্পাসের আরেক পা। তো এই যে তুলনা, পারফেক্ট কম্পারিজন, এক্সটেন্ডেড যে মেটাফর, সেটাই হচ্ছে কনসেপ্ট। আর এটাই ফলো করছে কারা, যারা এরা হচ্ছে মেটাফিজিক্যাল কবি। তো মেটাফিজিক্যাল কবি অনেক কয়েকজন আছেন। জন ডান, তিনি ফাদার অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি তাকে বলা হয়। এছাড়া আরো আছেন অ্যান্ড্রু মার্ভেল, জর্জ হারবার্ট, হেনরি ভন, এই তো এরাই। তো আব্রাহাম কৌলি আছেন। আর টিএস ইলিয়ট, তিনি বলছেন এরা হচ্ছে ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি, অর্থাৎ হৃদয় এবং বুদ্ধির যে একটা অদ্ভুত যে সুন্দর যে একটা মিলন, এটা তারা দেখাইছে, এটাকে বলা হয় হচ্ছে ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি। আচ্ছা, ক্যাভেলিয়ার পয়েটস, ক্যাভেলিয়ার পয়েটস কারা, যারা কিং চার্লস ওয়ানকে ফলো করে কবিতা লিখছে, মানে তাকে তেল মেরে, সেটা কথা, তাকে তার পৃষ্ঠপোষকতা করে যারা কবিতা লিখছে কিং চার্লস ওয়ানের, তারাই হচ্ছে ক্যাভেলিয়ার পয়েটস। হ্যাঁ, এবং তারা মানে রাষ্ট্রে যা থাকুক না কেন, তারা মিউজিক্যাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে, সৌন্দর্য নিয়ে লিখছে, স্থায়িত্ব মানে ক্ষণস্থায়িত্ব এগুলো নিয়ে লিখছে, সিজিং দ্য ডে, অর্থাৎ দিনটাকে ব্যবহার করা। সিজ দ্য ডে হচ্ছে কার্ভ ডিএম থিওরি, মানে হচ্ছে কি, যে ক্যাচ দ্য ডে, দিনটাকে ধরো, মানে ইউটিলাইজ টুডে, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট পাস্ট অ্যান্ড ফিউচার, মানে আজকে দিনটাকে সর্বোচ্চ তুমি সৎ ব্যবহার করো, অতীত এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো না। এটা হচ্ছে কি, কার্ভ ডিএম বা সিজ দ্য ডে, সোজা কথা। তো এই জিনিসটা ফলো করতে হচ্ছে ক্যাভেলিয়ার পয়েটসরা, তারা কিং চার্লস ওয়ানকে পৃষ্ঠপোষকতা করে তাকে একদম মানে মহান একজন শাসক হিসেবে ইয়ে করে এই কবিতাগুলো লিখছে। তো এই আন্দোলনে যেসব রাইটাররা ছিলেন, সে হচ্ছে রবার্ট এরিক, রিচার্ড লাভলেস, স্যার জন সাকলিং। আচ্ছা, আমাদের সময় ফুরিয়ে আসতেছে, আমরা আচ্ছা, হিউম্যানিজম জিনিসটা কি, এটা হচ্ছে মানবতাবাদ। মানে বিষয়টা হচ্ছে এমন যে এটা অক্সফোর্ডের অ্যাডভান্স লার্নার্স ডিকশনারির একটা ডেফিনেশন আছে, সেটা হচ্ছে এমন যে হিউম্যানিজম ইজ এ সিস্টেম অফ থট দ্যাট কনসিডার্স দ্যাট সলভিং হিউম্যান প্রবলেমস উইথ দ্য হেল্প অফ রিজন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান রিলিজিয়াস বিলিফ। মানে রিজন, যুক্তি তর্কে দিয়ে কোনো সমস্যা সমাধান করাটা কি, মানে ধর্মীয় বিলিফের থেকে কি, মানে ধর্মীয় বিলিফ বা ধর্মীয় প্রথার উপর ডিপেন্ড করার থেকে বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ মানুষ, হিউম্যানিজম বলতে মানবতাবাদ, মানুষকে নিয়ে কাজ করবে। মানুষ মানে হয়তো কি, মধ্যযুগ পর্যন্ত, ওল্ড ইংলিশ পিরিয়ড, মিডল ইংলিশ পিরিয়ড পর্যন্ত আপনার হচ্ছে ধর্ম কেন্দ্রিক সবকিছু ছিল, কিন্তু আপনার এই রেনেসাঁ থেকে কি হয়, মানুষ কেন্দ্রিক কাজ শুরু হয়ে যায়। হ্যাঁ, যে মানুষকে ভাবতে হবে, মানুষের জীবন নিয়ে ভাবতে হবে, এই যে টেন্ডেন্সিটা, এটাই হচ্ছে হিউম্যানিজম, সোজা কথা।
এর পরবর্তীতে হচ্ছে স্ট্রিম অফ কনসিয়াসনেস। ওই যে বললাম যে কন্টিনিউয়াস ফ্লো অফ থিঙ্কিং, একসাথে কয়েকটা জিনিস ভাবা, হ্যাঁ, যে মাথার মধ্যে চলতেছে থিঙ্কিং গুলো একই সাথে। একবার ভাবতেছে যে আমি এখানে যাব, তারপরে এই করব, তারপরে এই, ওখানে কি হবে, এই গেলে কি হবে, মানে এই যে কন্টিনিউয়াস যে থিঙ্কিং, হ্যাঁ, যে থটস এন্ড ফিলিংস, এই যে ইনার মনের ভেতর, মাথার ভেতরে, এটা হচ্ছে স্ট্রিম অফ কনসিয়াসনেস। এটা মডার্ন যুগে এটা টেন্ডেন্সি, মানে মডার্ন যুগের এটা একটা ফিচার্স। তো ভার্জিনিয়া ওলফ, তারপরে জেমস জয়েস এই বিষয় এটা ফলো করে লিখছেন বা এটা নিয়ে লিখছেন। ড্রামা অফ আইডিয়াস, এখানে অনেক ধারণাগুলো এখানে একত্রিত হয় আর কি, সোজা কথা বিভিন্ন ধারণা এখানে একত্রিত হয়। তো এটা হচ্ছে ড্রামা অফ আইডিয়াস। আর হিউমার্স কমেডি বা কমেডি অফ হিউমার্স, সোজা কথা এটা কমেডি রাইটিং। এটা কি করে যে একটা হাস্যরস তৈরি করে। এটা ডেফিনেশনটা পড়লে আমরা বুঝতে পারবো যে টাইপ অফ ফানি প্লে হয় each character has specific exaggerate habit or vibe that makes them act in a silly way, মানে কি মূর্খের মতো তারা আচরণ করে। বা এটা যেহেতু কমেডি, অবশ্যই তারা ওইরকমই হবে, এবং এর মাধ্যমে সমাজের যে দোষ ত্রুটি এগুলো তুলে ধরা হয়। কমেডি অফ ম্যানার্স মানে কি আচরণ। তাই উইটি মানে কি অনেক বুদ্ধিদীপ্ত। স্যাটিরিক্যাল ফর্ম অফ ড্রামা মানে কি, মানে সমালোচনামূলক একটা হচ্ছে ড্রামা। দ্যাট মোকস, যেটা কি করে, মানে কি করে যে ওর উপর হাসে। দ্য ম্যানার্স অ্যান্ড সোশ্যাল অ্যাফেকশন, যে আচরণ বা সামাজিক যে অ্যাপিটাইট, ক্ষুধা বা কোনো কিছুর প্রতি যে আবেদন, সেইটা অফ আপার ক্লাস, উপর ক্লাস, অর্থাৎ যারা হচ্ছে আপার ক্লাস মানুষ, তাদের নিয়ে মূলত এই কমেডিগুলো লেখা হয়, কমেডি অফ ম্যানার্স। তাদের দোষ ত্রুটিগুলো তুলে ধরা হয়। আচ্ছা, প্রি রাফেলাইটস আন্দোলন, তো এটা হচ্ছে রাফেলাইটস নামে তিনি একজন শিল্পী ছিলেন। তো তার আগের যে বিষয়গুলো, অর্থাৎ যুক্তি তর্কের বাইরে গিয়ে মানে কি করা, যে শৈল্পিক যে একটা স্বাচ্ছন্দ্য, রিটার্ন টু দ্য ডিটেইল, এখানে কি বলছে যে গ্রুপ অফ আর্টিস্ট অ্যান্ড পোয়েটস সেকিং টু রিটার্ন টু দ্য ডিটেইলড, সিনসিয়ার অ্যান্ড ন্যাচারাল স্টাইল ইউজড বিফোর রাফায়েল, অর্থাৎ রাফায়েলের পূর্বে যে স্টাইলটা ফলো করা হইতো, ডিটেইলড লিখতো, মানে কোনো কিছু লিখতো, তারপর সিনসিয়ার আন্তরিকভাবে লিখতো, এবং ন্যাচারাল প্রাকৃতিকভাবে, কোনো জোর করে রুলস ফলো করা এগুলো না। এটাই হচ্ছে কি প্রি রাফেলাইটস মুভমেন্ট। আচ্ছা, নেগেটিভ ক্যাপাবিলিটি, হ্যাঁ, অর্থাৎ রহস্যের মধ্যে ডুবে থাকা। বিষয়টা হচ্ছে আমার নেগেটিভ জিনিস, ক্যাপাবিলিটি জিনিসটা কি, দ্য অ্যাবিলিটি অফ এ রাইটার টু রিমেইন ইন আনসার্টেনিটিস, অনিশ্চয়তার মধ্যেই কি থাকা, উইদাউট এনি কোশ্চেন, কোনো প্রশ্ন না করা। বিষয়টা হচ্ছে এমন, মনে করেন যে আপনার মানে বিষয়টা হচ্ছে সাপোজ কেউ একজন মারা গেছে আপনার কাছে, তাহলে আপনি কাঁদতেছেন, হ্যাঁ, এখন কি একজন প্রশ্ন কেউ কি করবে যে কেন কাঁদতেছে বা কি করতেছে। এই যে মানে কোনো বিষয়গুলো যে কেন কাঁদতেছে এরকম প্রশ্ন না করে। আবার রাতের আকাশে আপনি তাকায় আছেন, এই যে মহাজাগতিক যে অবস্থা, হ্যাঁ, এই যে আমার ছোট একটা পৃথিবী, তারপরে আর কত পুরো সৌরজগৎ, তারপরে মিল্কি ওয়ে গ্যালাক্সি, প্রক্সিমা সেন্টারাই, এগুলো নিয়ে যে কেন এগুলো নিয়ে এই যে আছে, এগুলো প্রশ্ন না করা, এই যে রহস্য, এই রহস্যটাকে রহস্যই রেখে দেওয়া, হ্যাঁ, এটা হচ্ছে নেগেটিভ ক্যাপাবিলিটি। সোজা কথা, রহস্যটাকে রহস্য হিসেবেই গ্রহণ করা, এটাকে কোনো যুক্তি তর্কের আন্ডারে না আনা, এটা হচ্ছে নেগেটিভ ক্যাপাবিলিটি। স্কেপিজম মানে কি, পলায়ন বা জীবনের দুঃখ কষ্টের মধ্যে অবস্থা খারাপ, এই জন্য সাডেন আনন্দের জন্য বা অল্প একটু আনন্দের জন্য, ইনস্ট্যান্ট আনন্দের জন্য তারা কি করতেছে, বাস্তবতা থেকে কল্পনা জগতে হারায় যাচ্ছে, এটা হচ্ছে কি স্কেপিজম। শতবর্ষব্যাপী যুদ্ধ, দ্য 100 Years War, এটা মূলত ইংল্যান্ড এবং আপনার হচ্ছে ফ্রান্সের মধ্যে 116 বছর মধ্যে চলছে মোটামুটি। এবং দ্য মাদার কারেজ অ্যান্ড হার চিলড্রেন নামে একটা রাইটিং আছে, বার্টল্ট ব্রেকেটের সম্ভবত। তো এটা কিন্তু এই 100 Years War নিয়ে লেখা। তো এই ওয়ারটা, যুদ্ধটা থেমে থেমে হয়েছে, দেখা যাচ্ছে যে অনেকদিন চলছে, 3-4 বছর, তারপরে আবার একটু মানে শান্তি চুক্তি হয়েছে, তারপরে আবার হয়েছে, অনেক জেনারেশন ধরে চলছে। আর এই যুদ্ধটা কেন হয়েছিল? এই যুদ্ধটা হয়েছিল কারণ হচ্ছে যে ফ্রান্সের যে রাজা হচ্ছে চার্লস IV, তো তিনি কোনো উত্তরাধিকার না রেখে তিনি মারা গেছেন। তো ওই সময় যে ইংল্যান্ডের রাজা এডওয়ার্ড III, তিনি ফ্রান্সের এই যে সিংহাসন দাবি করেন। কেন? কারণ তার মা ইজাবেলা ছিল কি ওই চতুর্থ চার্লসের বোন, তো এই জন্য, অর্থাৎ কি যে তার মামা মারা গেছে,
তাহলে মামা সিংহাসন কি ভাগ্নে পাবে, যেহেতু তার কোনো উত্তরাধিকার নাই। তো তিনি বলেন যে তাহলে ফ্রান্সও আমার, ইংল্যান্ড তো আমার আছেই, ফ্রান্সও আমার, এই দাবি করে। কিন্তু ফ্রান্সের যারা রয়্যালিস্ট, যারা আপার ক্লাস মানুষ, এরা মানে না। তো এই কারণে কি হয়ে যায়, যুদ্ধ বেঁধে যায় একটা সিংহাসন নিয়ে। হ্যাঁ, পরবর্তীতে যাই হোক অ্যাট লাস্ট জন অফ আর্ক, মানে অনেক সময় আবার আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে ক্যাথলিসিজম, মানে ক্যাথলিক্স এবং হচ্ছে প্রোটেস্ট্যান্ট, এই ধর্মটা, মানে এই যে দুইটা যে ভাগ, এই কারণেও কিন্তু এই যুদ্ধটা পরবর্তী শুরুতে সিংহাসন নেওয়া হয়েছিল, পরবর্তীতে এটা ধর্মীয় রূপ নিয়েছিল। তো যাই হোক অ্যাট লাস্ট জন অফ আর্ক, ইংল্যান্ড ছিল কিন্তু প্রোটেস্ট্যান্ট, ইভেন এখনো প্রোটেস্ট্যান্ট, আর ফ্রান্স হচ্ছে ক্যাথলিক। এটা মূলত সমস্যা হয়েছিল এই কারণে। তো পরবর্তীতে জন অফ আর্ক, সে হচ্ছে ফরাসি একজন তরুণী, তার মানে বিরুদ্ধে এই যুদ্ধটা অ্যাট লাস্ট শেষ হয় এবং ফ্রান্স বিজয়ী হয় আর কি। তো ঠিক আছে, আর এরপর হচ্ছে প্যানথেইজম, এটা তো বলছি যে কি, যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজে পাওয়া বা ঈশ্বরকেই খুঁজে পাওয়া, প্রকৃতি ঈশ্বর এমন, নেচার ইজ গড, সোজা কথা। এটাই হচ্ছে প্যানথেইজম, এবং উইলিয়াম ওরসথকে বলা হয় প্যানথেইস্ট। এবং তিনি তার 3টা নামে কবিতা এটা কিন্তু বলছেন যে তার বোনকে সাজেস্ট করেন যে নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভড হার, প্রকৃতি সেই হৃদয়ের সাথে কি করে না, কোনো সময় বিট্রে করে না, যে হৃদয় প্রকৃতিকে ভালোবাসে। অর্থাৎ তিনি তার বোনকেও কি হতে বলতেছেন, প্রকৃতি প্রেমী হইতে বলতেছেন, প্যানথেইস্ট হতে বলতেছেন। আচ্ছা, অ্যাস্থেটিক মুভমেন্ট, সৌন্দর্যবাদ, অর্থাৎ সৌন্দর্যকে ভালোবাসা, আর্টস ফর আর্টশেক, এটা জাস্ট ডেফিনেশনটা একটু দেখলে হবে যে মুভমেন্ট ডেডিকেটেড টু দ্য প্রিন্সিপালস অফ আর্ট ফর আর্টশেক, অর্থাৎ আর্টের জন্যই, ভ্যালুইং বিউটি ওভার মোরাল লেসন, নৈতিক, এটা কোনো নৈতিক শিক্ষা টিকা দরকার নেই, এটা জাস্ট কোনো ওগুলোর বাইরে গিয়ে শুধুমাত্র আর্ট সুন্দর, এটাই সুন্দর তত্ত্ব, সুন্দর পূজারী আর সুন্দরকে পছন্দ করা, এটাই হচ্ছে অ্যাস্থেটিক মুভমেন্ট। সিম্বলিস্ট মুভমেন্ট, প্রতীকবাদী আন্দোলন। হ্যাঁ, তো এটাও একটা মানে মডার্ন যুগের আন্দোলন। হ্যাঁ, যে সিম্বল, পরোক্ষ একটা কোনো কিছু দিয়ে, আপনারা জানেন যে জিনিসটা কি, যে একটা কোনো কিছু দিয়ে, প্রত্যক্ষ কোনো কিছু দিয়ে পরোক্ষ কোনো কিছু বোঝানো, একটা দিয়ে আরেকটা গভীর কোনো কিছু বোঝানো, এই জিনিসটা মডার্ন যুগে মূলত শুরু হয়েছিল। ডব্লিউ.বি. ইয়েটস এবং টি.এস. ইলিয়ট এটা তারা সবচেয়ে বেশি ব্যবহার করছে। ন্যাচারালিজম, প্রকৃতিবাদ। তো এই জিনিসটা কি, যে কোনো ইয়েগুলো, মানে এক কথায় যে এটা এমন একটা বিলিফ যে একটা মানুষের পার্সোনাল, এখানে উল্লেখ করা আছে যে পার্সনস লাইফ এন্ড ক্যারেক্টারস আর কমপ্লিটলি শেপড বাই দেয়ার ডিএনএ, হেরিডিটারি এন্ড দেয়ার সারাউন্ডিংস, লিভিং দেম উইথ নো কন্ট্রোল ওভার দেয়ার ওন ফেট। অর্থাৎ ভাগ্য বলে কিছু নেই, সোজা কথা। যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, যে ডিএনএ, অর্থাৎ এটা হেরিডিটারি, অথবা কি, যে দেখা যায় আশপাশের পরিবেশের জন্য দায়ী, বা এক কথায় যা কিছু ঘটতেছে এটা ঘটবেই, ন্যাচারাল কোনো কিছু, এটা কোনো কিছুই দেখা যাচ্ছে ভাগ্য বলে বিবেচনা করা, এরকম কোনো কিছু না, সোজা কথা, কর্মফল এমন। এবার এখানে এরা মূলত আপনার ভাগ্য বলে যে কোনো কিছু আছে এই জিনিসে বিশ্বাস করে না। সুরিয়ালিজম, অবচেতন মনের শৈল্পিক প্রকাশ যাকে বলা হচ্ছে। হ্যাঁ, তো এই মুভমেন্ট এক্সপ্লোরিং দ্য সাবকনসিয়াস মাইন্ড অ্যান্ড ড্রিমস টু ক্রিয়েট bizarre or irrational literary imagery। তো এই জিনিসটা কি, যে সাবকনসিয়াস মাইন্ডে, মানে এক কথায় অবচেতন মনে, অ্যান্ড ড্রিমস টু ক্রিয়েট bizarre or irrational literary imagery তৈরি করা। তো এইখানে এই রাইটাররা তারা কি করে, যে এরা এই সুরিয়ালিস্টের যে রাইটাররা, এরা মূলত স্বপ্ন এবং যে জাগতিক যে বাস্তবতা, হ্যাঁ, এই সব কিছুকে কি করে, এরা একীভূত করে এবং নতুন একটা বাস্তবতা তারা তৈরি করে। আচ্ছা, এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না। হ্যাঁ, এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না, এগুলো না পড়লেও হবে। যেগুলো মেইনলি আপনার 3 স্টার, ওগুলো দেখা লাগবে, ওগুলো মনে থেকে আসবে। একটা অস্তিত্ববাদ, এক্সিস্টেন্সিয়ালিজম, এই যে অস্তিত্ব মানে কি, যে আমার টিকে রাখতে হবে, এই কারণে আপনার হচ্ছে যে যে দেখলো যে জীবন তো আসলে কোনো দাম নাই, হ্যাঁ, লাইফ হচ্ছে মিনিংলেস, অর্থহীন, তাহলে কি করতে হবে, আমাদের জীবনকে অর্থ দিতে হবে, এবং এই অর্থটা আমরা নিজেরাই দিতে পারি, অন্যকে নিয়ে না লিখে অটোবায়োগ্রাফি লিখবো। যেমন হচ্ছে যে পল সার্টেন, তার হচ্ছে নৌজিয়া একটা রাইটিং, সেখানে আমাদের যে হিরো, তো সে কি করে অ্যাট লাস্ট নিজের বায়োগ্রাফি লেখাই শুরু করে দেয়। তো এই বিষয়টা হচ্ছে এমন এক্সিস্টেন্সিয়ালিজম। রিয়েলিজম, বাস্তবতাবাদ, এটা আপনার হচ্ছে ভিক্টোরিয়ান এজ থেকে শুরু হয়, অর্থাৎ এক কথায় যেহেতু মানুষ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছিল, যার কারণে অনেক বেশি বাস্তবিক হয়ে ওঠে, সেলফ সেন্টার্ড হয়ে ওঠে। আচ্ছা,
পোস্ট মডার্নিজম, মডার্নিজমের পরবর্তীতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে এই এটা শুরু হয়, এবং যত নেগেটিভ যত কিছু আছে সবকিছু এর মধ্যে, অনিশ্চয়তা, সংশয়, আইসোলেশন, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন সব এর মধ্যে আছে, সোজা কথা। ফেমিনিস্ট লিটারারি মুভমেন্ট, নারীদের সাহিত্য আন্দোলন, নারীরা মূলত রোল আসে তাদের, এটা মূলত ভিক্টোরিয়ান এজ থেকে শুরু হয়, তবে মডার্ন এজে এটা বিকশিত হয়। হার্লেম রেনেসা, এই জিনিসটা কি? হার্লেম রেনেসা হচ্ছে নিগ্রোদের, সোজা কথা আপনার হচ্ছে অধিকার, হ্যাঁ। তো হার্লেম রেনেসায় এটা কি হয় যে অনেক যে ইয়ার ছিল 1920 সালের পরবর্তীতে আফ্রিকান আমেরিকান যারা ছিল, আগে তো আফ্রিকানরা ওদেরকে ধরে আনতো দাস হিসেবে, তো পরবর্তীতে যখন স্বাধীনতা পায় তখন এরা একটা সংঘবদ্ধ হয়ে লিটারেচার লিখতে শুরু করে এবং আফ্রিকান মানুষদের নিয়ে লিখতে শুরু করে, তাদের জীবন, তাদের কালচার, তাদের আর্ট, এগুলো নিয়ে লিখতে শুরু করে, যার কারণে এটাকে বলা হয় হচ্ছে হার্লেম রেনেসা, হ্যাঁ। তো এখানে আমরা যে ল্যাংস্টন হিউজ তিনি ছিলেন, তারপরে হচ্ছে আরো সব রাইটার আছেন, তো এরা মানে কৃষ্ণাঙ্গ যেসব রাইটার আছেন তারা মূলত এই আন্ডারে পড়বে। আর এর পরবর্তীতে বিভিন্ন সঙ্গীত, এই যে জাজ হচ্ছে ব্লুজ, এগুলো জনপ্রিয়তা পায়। আচ্ছা, ডেকাডেন্ট মুভমেন্ট, অর্থাৎ এটা হচ্ছে আপনার কি যে ভঙ্গুর, এটা হয়ে যায় যে একটা যে একটা মানে কি যে ক্ষয় ক্ষয় হয়ে যায়, এটা মূলত ভিক্টোরিয়ান যুগের পরবর্তীতে শুরু হয়। এই লেট 19th সেঞ্চুরি মুভমেন্ট, ফেভারিং আর্টিফিশিয়ালিটি, লাক্সারিয়ান্স, সেন্সেশনালিজম ওভার ট্রেডিশনাল মোরালিটি, ট্রেডিশনাল মোরালিটি নৈতিকতার উপরে গিয়ে মানুষ অনেক বেশি বিলাসী, আর্টিফিশিয়ালিটি, কৃত্রিম, এগুলোর উপর ডিপেন্ডেন্ট হইতে শুরু করে, অর্থাৎ নৈতিক যে অবক্ষয়, এই জিনিসটা মূলত এখানে আসতে শুরু করে, হ্যাঁ। ইমপ্রেশনালিজম, ইমপ্রেশনিজম, তো এই জিনিসটা কি যে এইখানে কি হয় যে লেখকের যে ব্যক্তিগত যে অনুভূতি, হ্যাঁ, বা ইন্দ্রিয়গত অনুভূতি, এই জিনিসটা বেশি প্রাধান্য পাইতে শুরু করে এই রাইটিংটায়, অর্থাৎ তার মনের ভেতর কি চলতেছে সে যা ফিল করতেছে, ইমপ্রেশন, যে কোন ইমপ্রেশনটা এখানে কাজ করতেছে, এই যে বলেন যে ইমপ্রেশন মানে কি, যে মানে তার ভেতরে যে অবস্থা, ইন্দ্রিয়গত অনুভূতি, সেই জিনিসটা তারা প্রকাশ করে। আচ্ছা, মার্কসীয় সমালোচনা, এটা অন্য কিছুই নয়, সোজা কথা অর্থনীতি, মানে অর্থ, সবকিছুর মধ্যেই, লিটারেচারের মধ্যেও কি যে অর্থনীতি আপনার হচ্ছে যে ইনক্লুডেড, সবকিছু, এটা যে মেথড অফ অ্যানালাইজিং লিটারেচার বেসড অন সোশ্যাল ক্লাস, সামাজিক শ্রেণী, ইকোনমিক পাওয়ার, অর্থনৈতিক পাওয়ার অ্যান্ড স্ট্রাগল অফ ওয়ার্কিং ক্লাস, অর্থাৎ ওয়ার্কিং ক্লাসের কি স্ট্রাগল সেগুলো তুলে ধরা। তো এটা এবং নিউ ক্লাসিসিজম, এই দুইটা আমরা একসাথে দেখবো, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। দেখেন, তো এই যে মার্কসিস্ট ক্রিটিসিজম আর নিউ ক্লাস ক্রিটিসিজম, এই জিনিসটা দুইটা আলাদা। মার্কসিস্ট ক্রিটিসিজম যেটা, সেটা মূল লক্ষ্যটা কি, এটা হচ্ছে যে এটি সাহিত্যকে সমাজ এবং অর্থনীতির আয়নায় দেখে, হ্যাঁ। সাহিত্যকে কি করবে, সাহিত্যই হচ্ছে সমাজকে তুলে ধরে এবং এটা অর্থনীতির মধ্যে ইনক্লুডেড। এর মূল লক্ষ্য হচ্ছে কি যে গল্প বা কবিতায় ধনীদের এবং গরিবের বৈষম্য, শ্রেণী সংগ্রাম, ক্ষমতা লড়াই কিভাবে দেখানো হচ্ছে তা তুলে ধরা। আর নিউ ক্রিটিসিজমটা কি, এটি হচ্ছে কি সমাজ এবং রাজনীতি নিয়ে এটা কি করে না, মাথা কোনো সময় ঘাটায় না, বরং এর একমাত্র লক্ষ্য হচ্ছে মূল টেক্সট, সোজা কথা। তো এটা আমরা একদম লাস্টে আমরা দেখবো, তাহলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে, উদাহরণ দেখলেই এখানে ক্লিয়ার হয়ে যাবে। মার্কসিস্ট যারা সমালোচক তারা বলবেন কি যে মিস্টার বিশ্বাস কেন ঘর পাচ্ছিলেন না, মানে এটা একটা সাপোজ আপনার নামই বলতেছে যে মিস্টার বিশ্বাস, এটা একটা আপনার হচ্ছে হাউস অফ মিস্টার বিশ্বাস, যাই হোক এটা একটা নোভেল, তো ওইদিকে আমরা যাবো না, আমরা ধরে নিলাম যে আপনার নামে মিস্টার বিশ্বাস এমন। তো মিস্টার বিশ্বাস কেন ঘর পাচ্ছিলেন না, কারণ তিনি কি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের শিকার এবং তার অর্থনৈতিক অবস্থা দুর্বল। এটা অর্থনীতি আনবেই, সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক অবস্থা মার্কসিস্ট থিওরিতে এরা বা মার্কসিস্ট সমালোচক যারা তারা অবশ্যই আনবে। আর যারা নিউ ক্রিটিসিজমে বিশ্বাস করবে, তারা কি বলবে যে মিস্টার বিশ্বাস কেন ঘর পাচ্ছিলেন না সেইটা বড় কথা না, ঘর কেন পাচ্ছিলেন না সেটা খুব বড় বিষয় না, বা আপনি কেন ঘর পাচ্ছেন না সেটা বড় বিষয় না, দেখুন লেখক কিভাবে বাড়ি শব্দটিকে একটা রূপক হিসেবে কি পুরো উপন্যাসে ব্যবহার করছে, মানে বাড়ি হচ্ছে একটা আশ্রয়, হ্যাঁ, সেটা বাড়ি পাচ্ছে না। দেখেন, মার্কসিস্ট যে থিওরি সেটা হচ্ছে সমাজ এবং অর্থনীতির উপর জোর দিচ্ছে, আর নিউ ক্রিটিসিজম এটা মূলত এটা যে অ্যালিগোরিক্যাল যে মিনিং, অ্যালিগোরিক্যাল যে বিষয়টা সেইটাতে বেশি জোর দিচ্ছে, যে আমার একটা বাড়ি হচ্ছে আমার পরিচয়, এটাতে জোর দিচ্ছে।
আর এখানে বলতেছে কি সে পাচ্ছে না কারণ হচ্ছে তার অর্থনৈতিক অবস্থা দুর্বল। এই হচ্ছে এর পার্থক্য, মেইন পার্থক্য। উইলিয়াম ক্যাক্সটন এবং মুদ্রণ যন্ত্রের বিপ্লব, হ্যাঁ এটা মূলত ইউরোপে শুরু হয়েছিল আগেই মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয়েছিল, তবে উইলিয়াম ক্যাক্সটন তিনি ইংল্যান্ডে তিনি একটা বণিক ছিলেন, তিনি মূলত এটা স্থাপন করেন, যার ফলে পরবর্তীতে বই ছাপানো এটা অনেক বেশি ইজি হয়ে যায়। হ্যাঁ, তো এই কারণে তো পরবর্তীতে তিনি কি করছিলেন যে তার বিখ্যাত যে রাইটিং চসারের দ্য ক্যান্টারবারি টেলস, এগুলো মূলত কি করা হয়েছিল, ছাপানো হয়েছিল যে বই আকারে, লিফলেট আকারে। জেফ্রি চসার অ্যান্ড হিজ কন্ট্রিবিউশন টু ইংলিশ লিটারেচার, জেফ্রি চসার এবং তার অবদান ইংরেজি সাহিত্যে, তাকে বলা হয় কি ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, ফাদার অফ ইংলিশ লিটারেচার। এবং তার সবচেয়ে বিখ্যাত রাইটিং হচ্ছে দ্য ক্যান্টারবারি টেলস। তিনি চাইছিলেন সেখানে 120টা কবিতা হবে টোটাল, বাট তিনি তার লাইফ টাইমে শেষ করতে পারেন নাই, 24টা হয়েছে মূলত। তার মধ্যে 22টা হচ্ছে ভার্স টেল, 2টা হচ্ছে প্রোস টেল। আচ্ছা, তো যাই হোক তিনি এগুলো শেষ করতে পারেন না। এবং 30 জন যাত্রী ক্যান্টারবারি টেলসে তিনি প্ল্যান করছিলেন 30 জন যাত্রী হবে, তীর্থযাত্রী, তারা যাওয়ার পথে 2টা করে, আসার পথে 2টা করে গল্প বলবে, এতে করে 120টা গল্প হবে। তাই তিনি শেষ করতে পারেন না, যার কারণে এটা আনফিনিশড থেকে যায়। কোর্টলি লাভ, এটা হচ্ছে মধ্যযুগীয় একটা ভালোবাসা, যেখানে মানে কোর্ট, রাজা রানী, প্রিন্সেস এদের ভালোবাসা হবে মূলত। এক কথায় যে ইউরোপিয়ান যে কোর্টের প্রেম, দেখা যাচ্ছে যে বিবাহিত নারীও হইতে পারে, কিন্তু এই ভালোবাসাটা হবে কি যে কোর্টের কারোর সাথে দেখা যাচ্ছে যে কোর্টের বাইরে কারো হইতে পারে, বা কোর্টের দেখা যাচ্ছে, বা কোর্ট বলতে এখানে মূলত আপনার রয়্যাল প্যালেস এগুলোকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, ওখানকার সদস্য, দেখা যাচ্ছে কোনো রাজপুত্র বা দেখা যাচ্ছে কোনো রানী। আমরা চসারের পাই হচ্ছে ট্রয়লাস এন্ড ক্রিসিডিতে পাই। ট্রয়লাস হচ্ছে একটা রাজপুত্র এবং তার সাথে কার প্রেমের সম্পর্ক হয়ে যায়, ক্রিসিডি। যদিও ক্রিসিডি হচ্ছে একটা বিধবা, কিন্তু সেটা এই ম্যারেজ কি ইম্পর্টেন্ট নয়, এটা ইনফ্লুয়েন্সিয়াল নয় কোর্টলি ম্যারেজ মানে কোর্টলি লাভের ক্ষেত্রে। হ্যাঁ, তো কোর্টলি লাভটা কি মিডল ইংলিশ পিরিয়ডের আপনার হচ্ছে যে একটা রাজ দরবারীয় লাভ, ভালোবাসা, সোজা কথা, সেটা হচ্ছে কোর্টলি লাভ। তো এই বিষয়গুলোই ছিল হচ্ছে আমাদের আজকের টপিক। এছাড়া এখানে আরো আছে, এগুলো জাস্ট একবার করে রিডিং করে নেবেন আপনারা, বিভিন্ন যে টাইটেল আছে কবিদের। হ্যাঁ, এখান থেকে কিন্তু মাস্ট একটা থাকবেই, যেমন এই যে অ্যাসকাইলাস দেওয়া আছে, ফাদার অফ ইংলিশ, ফাদার অফ ট্র্যাজেডি, ক্রিস্টোফার মার্লো, ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি বা ফাদার অফ ব্ল্যাঙ্ক ভার্স, আলেকজান্ডার পোপ, মকিডাইক পয়েট, দ্য প্রিন্স অফ ইংলিশ স্যাটার, ক্যাডমন, ফার্স্ট ইংলিশ পোয়েট ইন ইংলিশ বা ফার্স্ট ইংলিশ পোয়েট, এডগার অ্যালান পো, ফাদার অফ ইংলিশ শর্ট স্টোরি। এভাবে প্রত্যেকটা রাইটারের মানে গুরুত্বপূর্ণ সব রাইটার, বিশেষ করে যারা গুরুত্বপূর্ণ তাদের ক্ষেত্রে কিন্তু ফ্রি স্টার দেওয়া আছে, আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি, এগুলো আপনারা অবশ্যই পড়ে নেবেন। এবং গুরুত্বপূর্ণ অনেক এমসিকিউ এখানে দেওয়া আছে নিচে, এগুলো সব পড়ে নেবেন ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে সম্পূর্ণ পিডিএফ এর উপরে আমাদের যে পরীক্ষা সেটা হবে। তো বিষয়গুলো কি সব ক্লিয়ার, সবার ক্লিয়ার হয়েছে? ফিরোজুল আলম খান আছেন? স্যার স্যার ওই যে একটা জিনিস আমি একটু বুঝতে পারিনি স্যার, ওই যে প্যানথেইজম আর একটা কি যেন বললেন, এই দুইটার মধ্যে ডিফারেন্স? প্যানথেইজম এবং ট্রান্সেন্ডেন্টালিজম। জি স্যার, এই দুইটার মধ্যে বিশ্বাস করবে যে প্রকৃতি ঈশ্বর। হ্যাঁ, প্রকৃতি ঈশ্বর। আপনি একটা গাছ দেখছেন এবং বললেন যে গাছটা ঈশ্বর। আর যারা হচ্ছে ট্রান্সেন্ডেন্টালিস্ট এরা বলবে যে এই গাছে ঈশ্বরের ছোঁয়া পাওয়া যায়, ঈশ্বরের মানে ঈশ্বরের পাওয়া যায়, মানে ঈশ্বর যে আছেন তার যে অনুভূতি এটা পাওয়া যায়, কিন্তু ঈশ্বর গাছ থেকে আলাদা। মানে এটা মানে ঈশ্বর হচ্ছে আলাদা একটা সত্তা, এটাই হচ্ছে মেইন পার্থক্য। হ্যাঁ, যারা প্যানথিস্ট তারা বিশ্বাস করবে প্রকৃতি ঈশ্বরে, যে গাছ লতা পাতা ফুল ফল সবকিছুই হচ্ছে ঈশ্বর। তারা বিশ্বাস করে এগুলোর মধ্যে কি ঈশ্বরকে খুঁজে পাওয়া যায়, মানে ঈশ্বর খুঁজে পাওয়া যায় বলতে না, এগুলো ঈশ্বর, সোজা কথা প্যানথিস্টরা বিশ্বাস করে। আর ট্রান্সেন্ডেন্টালিস্ট বিশ্বাস করে যে এগুলোর মধ্যে কি ঈশ্বরের যে মানে স্পর্শটা বা ঈশ্বর যে আছেন এই জিনিসটা উপলব্ধি করা যায় প্রকৃতি জিনিসের মধ্যে। যারা হচ্ছে প্যানথেইস্ট এরা মূলত প্রকৃতি পূজারী, প্রকৃতির পূজা করে,
আর যারা ট্রান্সেন্ডেন্টালিস্ট এরা প্রকৃতির মধ্যে ঈশ্বরের যে অস্তিত্ব এটা খুঁজে পায় এবং এরা স্পিরিচুয়াল মানে স্পিরিচুয়ালিটি এরা আরো বেশি গ্রো করে। এই হচ্ছে বিষয়। ক্লিয়ার হয়েছে এটা? মানে স্যার এসেন্সের ব্যাপার, মানে কে কিভাবে জিনিসটাকে দেখছে স্যার হ্যাঁ এই হ্যাঁ বিষয়টা। মানে বিষয়টা হচ্ছে আচ্ছা স্যার। আমি বিশ্বাস করলাম যে এই গাছ, একটা গাছ সামনে আছে, আমি বিশ্বাস করলাম এই গাছটা ঈশ্বর। হ্যাঁ, এটা হচ্ছে প্যান্থেইজম। আর আমি যখন বলবো যে গাছে কি ঈশ্বরের অস্তিত্ব পাওয়া যায়, ঈশ্বর যে আছেন, আমি তাকে ফিল করতে পারতেছি বা স্পিরিচুয়াল লেভেলে আসি, মানে ঈশ্বর আলাদা একটা সত্তা, মানে এই গাছটা দেখে আমি ঈশ্বরের কথা আমার মনে পড়তেছে, এটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টালিজম। এই হচ্ছে বিষয়। আর গাছটাকে ঈশ্বর বলে এবার গণ্য বুঝতে করাটা হচ্ছে প্যান্থেইজম। সোজা কথা। ও ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ওকে, তাহলে আজকে এ পর্যন্ত। ইনশাল্লাহ এগুলোর উপরে পড়েন, আমি পিডিএফটা এক্ষুনি দিয়ে দিচ্ছি। সবাই ভালো করে পড়েন, ইনশাল্লাহ নেক্সট পরীক্ষা এটার উপরে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।